চাইনাতে অনেক বেশি সুযোগ আছে স্কলারশিপের মাধ্যমে পড়তে যাওয়ার। স্কলারশিপ ছাড়া আমি চায়নাতে পড়তে যাই। সেক্ষেত্রে খরচ কেমন? ইউরোপের একটা ইউনিভার্সিটিতে আবেদন করলে তার ভিসা হওয়ার সম্ভাবনাটা যতটুকু, বাংলাদেশ থেকে আবেদন করলে ঠিক ততটাই কম। বাংলাদেশের মানুষজন তো বিদেশে পড়তে যাওয়া মানেই মনে করে ইউরোপ কান্ট্রিতে যাবে বা আমেরিকান কান্ট্রিগুলোতে। এই মুহূর্তে কোন কারণটার জন্য মানুষ চায়নাতে এখন বেশি যাচ্ছে? অ্যাভেলেবেল স্টুডেন্ট যারা চায়নাতে ব্যাচেলর শেষ করছে, এমবিবিএস শেষ করেছে, ইজিলি চায়না থেকেই মুভ করে, মানে তাকে বাংলাদেশে আসতেও হচ্ছে না, চায়না থেকেই সে ইউরোপে চলে যেতে পারতেছে। একটা স্টুডেন্ট চায়নাতে যদি 100% স্কলারশিপ পায়, স্কলারশিপ পাওয়ার পরে তার খরচ কেমন হয়? চাইনিজ গভর্নমেন্ট 53টি স্কলারশিপ বাংলাদেশের জন্য প্রদান করেছে। সিএসসি একটা স্কলারশিপ আছে। এই স্কলারশিপটা থাকা পড়ালেখা ফুল ফ্রি দিচ্ছে এবং মান্থলি তাকে একটা উপবৃত্তি দিচ্ছে। স্কলারশিপের জন্য আমার ১ম এ রেজাল্ট ম্যাটার করবে। সো রেজাল্ট ভালো হইলেই কি আমি চায়নাতে স্কলারশিপ পাবো, এটার কত পার্সেন্ট গ্যারান্টি আছে? চায়নার সরকার বাংলাদেশিদের জন্য যে অপরচুনিটি দিয়েছে, যে স্কলারশিপ দিয়েছে, ১.৫ থেকে ২ লক্ষ টাকার মধ্যে তারা চায়নাতে পড়তে যেতে পারতেছে। আজ থেকে ৫ বছর বা ১০ বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে এত মানুষজন চায়নাতে যাইত না। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে চায়নাতে পড়াশোনা করতে যাওয়ার সংখ্যা বাড়ার কারণ কি? একটা ইউনিভার্সিটিতে আপনার এতগুলো স্কলারশিপ বাঙালিদের দিবে, এটা ইম্পসিবল। শুধু বাঙালি বলেই পাচ্ছে। আমার শোতে মেক্সিমাম যারা অডিয়েন্স, মোস্ট অফ আর ১৮ থেকে ২২-২৩ এই এজের অডিয়েন্স বেশি। এবং আ অনেকে আমাকে নক দিয়ে বলে যে, "ভাই, দেশের বাইরে পড়াশোনার ব্যাপারে যদি কিছু কনটেন্ট মেক করতেন।" এবং এই ব্যাপারে আমাদের আরো মানে আরো আমরা জানতে আগ্রহী। কারণ বাংলাদেশে এত পরিমাণ আ ভুয়া কিছু প্রতিষ্ঠান সবসময় দেখা যায় আশপাশে। যার কারণে অনেকে কিন্তু বিভিন্ন প্রতারণার শিকার হয়। এবং ওই জায়গা থেকে প্রপার নলেজ, প্রপার ইনফরমেশন পাওয়াটা খুবই টাফ, রাইট? সো আমিও চিন্তা করি যে চিন্তা করছিলাম যে ওকে, সো স্টাডি অ্যাব্রোড এর উপরে বেশ কিছু কনটেন্ট আমরা মেক করার প্ল্যান করতেছি। যাতে আমার যে কোর অডিয়েন্স আছে তাদের জন্য কিছু করার চিন্তা করতেছি। সো আজকের আয়োজনটা সেটা নিয়েই। সো আমাদের আজকের এপিসোডে ২ জন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। সো নিবিড় ভাই, আপনার পরিচয়টা যদি বলতেন। আমি নিবিড়। আমার আমার প্রতিষ্ঠানের নাম মাই বিদেশ স্টাডি অ্যাব্রড। এটাতে আমি চিফ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি এবং সেই সাথে আমি বাংলাদেশে পড়াশোনা করতেছি সিএসসিতে 3rd ইয়ারে, ইউনিভার্সিটি অফ স্কলার্সে। তো শিক্ষার্থীদের নিয়ে কাজ করার ইচ্ছা আমার অনেক আগে থেকেই। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, গ্রাম অঞ্চলে যারা আছে, তাদের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই উচ্চশিক্ষা বিষয়ক সঠিক তথ্য, সঠিক পরামর্শ সবকিছু ছড়িয়ে দিয়ে তাদের যেই কাঙ্ক্ষিত স্বপ্ন, জীবনে বড় হওয়া, সেইটা যেন তারা পূরণ করতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি আ ছোট করে বলেন, যেহেতু আপনি স্টুডেন্ট, অলরেডি রানিং সিএসসি স্টুডেন্ট। সিএসসি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনি নিজের প্রতিষ্ঠান শুরু করছেন। যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায়, তারা কিভাবে যাবে বা কোন দেশে গেলে বেটার হবে, এই ব্যাপার নিয়ে আপনি কাজ করতেছেন। সো স্টুডেন্ট হয়ে আপনার প্রতিষ্ঠান শুরু করা বা এই সেক্টরে আসাটা কেন? এর একমাত্র কারণ হচ্ছে যে আমি মনে করি যে যখন একটা স্টুডেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, অ্যাডমিশনের পরে স্টুডেন্টরা হতাশ হয়ে যায় যে তারা কি করবে? তারা পড়তে যাবে কোথায়? বা হচ্ছে কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে? যখন তারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না, কিংবা যে মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েও কাঙ্ক্ষিত মেডিকেলে ভর্তি হতে পারে না। সেই সকল স্টুডেন্টরা হতাশায় থাকে। কে দীর্ঘদিন হতাশায় থাকে। অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়। তো এই জায়গাটাতে ভালো একটা অপরচুনিটি আছে বিদেশে পড়াশোনা করার জন্য। তারা সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারে, তারা যেন সঠিক তথ্য পায়। বিশেষ করে আমার ফোকাস হচ্ছে গ্রামের লোকজন। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে
আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে কলেজগুলো আছে, গ্রামের যে স্কুলগুলো আছে, হাই স্কুলগুলো আছে, আমরা সেমিনারগুলো করে থাকি। যেন তারা সচেতন হয়ে উচ্চশিক্ষা সম্পর্কে জানে এবং তারা যেন পড়তে যেতে পারে। এবং আজকে আমি বেশিরভাগ কথা চায়না নিয়ে বলতে চাই। আশা করি আপনার চায়না নিয়ে যে কোয়েশ্চেনগুলো আছে, চায়নাতে উচ্চশিক্ষা বিষয়ক, এগুলো আ আজকের আলোচনায় আমরা এক্সাক্ট। ক্লিয়ার করার চেষ্টা করব। যেহেতু আজকের আ আয়োজনটা আসলে চায়নাতে পড়াশোনা করার জন্য, উচ্চশিক্ষার জন্য আমরা কিভাবে যেতে পারি, আ সমস্ত ব্যাপার নিয়েই আজকে আলোচনা করব। তো যার কারণে আমাদের সাথে আরো একজন গেস্ট আছেন, মেহেদী ভাই, যিনি অলরেডি চায়নাতে পড়াশোনা করতেছেন। আ সো আপনার পরিচয়টা যদি দর্শককে বলতেন। আচ্ছা, আমি মোহাম্মদ মেহেদী হাসান। বর্তমানে হাংজু দিয়ানজি ইউনিভার্সিটিতে অনার্স করতেছি। আমার মেজর হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড। এখানে আমি ১ বছর হয়েছে আছি। আর এর আগে আমি ঢাকা কমার্স কলেজ থেকে পড়েছিলাম। এখন আমিও চিন্তা-ভাবনা করেছিলাম যে পাবলিক ইউনিভার্সিটি চান্স ট্রাই করব, বাট হয়নি। ওইটার জন্যই দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলাম। ওকে। আপনি ইন্টার দেওয়ার পরে গেছেন। জি। ইন্টার কত সালে? ২০২৩ ২০২৩ এ। ভর্তি হয়েছেন ওখানে কবে? ২০২৪ ২৪ এ। ওকে। সো নিবিড় ভাই, আপনার কাছে আমার কোয়েশ্চেন যে দিন, দিন আমাদের দেশ থেকে চায়নাতে পড়তে যাওয়ার মানুষের সংখ্যা দিন, দিন বাড়তেছে। যেমন লেটেস্ট একটা ডেটা অনুযায়ী চা চায়নাতে আ ফরেন শিক্ষার্থীর সংখ্যা অলমোস্ট 5,00,000 প্লাস। সেখানে বাংলাদেশীদের সংখ্যা প্রায় 10,000। জি, সো হ্যাঁ। পাবলিক ডেটা যেটা বলে। সো আজ থেকে ৫ বছর বা ১০ বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে এত মানুষজন চায়নাতে যাইত না। রাইট? কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ থেকে চায়নাতে পড়াশোনা করতে যাওয়ার সংখ্যা বাড়ার কারণ কি? বাংলাদেশ থেকে চায়নাতে পড়তে যাওয়ার সংখ্যা বাড়ার অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ফার্স্ট আ সবথেকে বড় বিষয় হচ্ছে চায়নার যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যে র‍্যাংকিং, কিউএস র‍্যাংকিং বা যেই র‍্যাংকিং বলেন না কেন, তাদের বিশ্ববিদ্যালয়গুলো টপ 100 এর মধ্যে চায়নারই ২০ থেকে ২৫ টা ইউনিভার্সিটি আছে। এবং বাংলাদেশীরা যারা ইতিপূর্বে যারা গিয়েছে এবং ভবিষ্যতে যারা যাবে, তারা বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো মানে বৈশ্বিক র‍্যাংকিং এ দেখা গেছে ৫০০-৬০০ র পরে। চায়নাতে উইথআউট অ্যাডমিশন মানে কোনো রকম ভর্তি পরীক্ষা ছাড়াই তারা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা অর্জন করতে পারতেছে। এবং সবথেকে বড় যেই ব্যাপারটা সেটা হচ্ছে টিউশন যে কস্টটা মানে পড়াশোনার যে খরচটা, এই খরচটা চায়নার ক্ষেত্রে খুবই কম। এবং চায়নার সরকার বাংলাদেশীদের জন্য যে অপরচুনিটি দিয়েছে, যে স্কলারশিপ দিয়েছে, এতে দেখা গেছে যে মানে আপনার ১.৫ থেকে ৳২,০০,০০০ মধ্যে তারা চায়নাতে পড়তে যেতে পারতেছে। এত কম? হ্যাঁ, এত কম, এত সিরিয়াসলি? কম। এই এবং কিন্তু এবং এই টাকায় তো বাংলাদেশের প্রাইভেট ভার্সিটিতেও পড়া সম্ভব না। বাংলাদেশের একটা প্রাইভেট ভার্সিটিতে পড়তে গেলে অলমোস্ট আ আ 5 to 15 লাখ খরচ হয়। যেকোনো যেমন নর্থ সাউথ এ বলেন আ ১০, ১২, ১৫ লাখ খরচ হয়। তারপর টিয়ার 2, টিয়ার 3 যদি ভার্সিটি গুলার কথা বলেন, সেখানেও ৬-৭ লাখের নিচেই কিন্তু খরচ হয় না। শুধু টিউশন ফি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে চায় বা তার ইচ্ছা আছে যে ভালো একটা শিক্ষা সে অর্জন করবে। অর্জন করে পরবর্তী জীবনে সে তার নিজেকে ডেভেলপ করবে। কিন্তু ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে হলে ইউরোপের যেই দেশগুলো আছে, আপনি আ সার্বিয়া বলেন, ইতালি বলেন, ফ্রান্স বলেন অথবা আমেরিকা, কানাডা বলেন। এই দেশগুলোর যে বিশ্ববিদ্যালয়গুলো, হুম। সেই বিশ্ববিদ্যালয় বেজ মানে যে সকল স্টুডেন্টরা পড়তে যায়, তার থেকে চায়নার যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটির র‍্যাংকগুলো অনেক ভালো। অনেক, অনেক গুণে ভালো। এবং এবং কম খরচে তারা কিন্তু পড়তে যেতে পারতেছে। আর একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান তার কিন্তু হচ্ছে আপনার ১০,০০,০০০, ১২,০০,০০০, ১৫,০০,০০০ বা ২০,০০,০০০ টাকা দিয়ে পড়তে যাওয়াটা পসিবল না। চায়নাতে চায়নার গভর্নমেন্ট, চায়নার ইউনিভার্সিটিগুলো যে সুযোগ দিয়েছে, এর কারণে কিন্তু সে খুবই অল্প টাকার মধ্যে চায়নাতে যেতে পারতেছে। এবং চায়না হচ্ছে একটা মানে আগামী বিশ্বের অর্থনীতি কিন্তু নিয়ন্ত্রণ করবে চায়না। যদি একটা স্টুডেন্ট চায়নার পরিবেশে পড়তে যায়, সে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্বীকৃতি পাবে এবং
এত অপরচুনিটি আছে যে চায়নাতে পড়াশোনা শেষ করে সে কিন্তু ইজিলি ইউরোপে মুভ করতে পারবে। তো সেই ক্ষেত্রে চায়না থেকে পড়াশোনা শেষ করার পরে যদি একটা স্টুডেন্ট ইউরোপে যায়, আরো কম খরচে যেতে পারতেছে। Yeah. এক্ষেত্রে ইউরোপে বাংলাদেশ থেকে উম যে সকল স্টুডেন্টরা ইউরোপে যায়, ইউরোপের দেশগুলোতে যায়, তাদের ক্ষেত্রে দেখবেন অনেক টাকা খরচ হয়। কিন্তু চায়নার ক্ষেত্রে অল্প টাকায় তারা পড়তে যেতে পারতেছে, তাদের স্বপ্ন পূরণ করতে পারতেছে। একটা মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার, গ্রামের ছেলেপেলেরা যদি এই নিউজটা যদি তাদের মাঝে পৌঁছে যায় যে চায়নাতে এরকম অপরচুনিটি আছে, সুযোগ আছে, আমি মনে করি যে সরকারি উদ্যোগে এই ব্যাপারটা নিয়ে আরো বেশি অগ্রসর হওয়া উচিত এবং গ্রাম পর্যায়ে এডুকেশন সেমিনার, শিক্ষাভিত্তিক মেলা চাইনিজ গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন করে করা উচিত। যেন বাংলাদেশের স্টুডেন্টরা চায়নাতে পড়তে যেতে পারে এবং চায়নাতে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে যেতে পারবে ইজিলি। আপনার বাংলাদেশের মানুষজন তো বিদেশে পড়তে যাওয়া মানেই মনে করে ইউরোপ কান্ট্রিতে যাবে বা আমেরিকান কান্ট্রিগুলোতে অথবা উম অস্ট্রেলিয়াতে বা মানে সর্বনিম্ন যদি বলা হয় মালয়েশিয়া বা সিঙ্গাপুরে যাইতে চায় অনেকে। সো এই জায়গাতে এই মুহূর্তে কোন কারণটার জন্য মানুষ চায়নাতে এখন বেশি যাচ্ছে বা যাওয়া উচিত বলে আপনি মনে করেন? এই প্রশ্নটার উত্তর আমি মনে করি মেহেদী, যিনি চায়নাতে এই মুহূর্তে পড়তেছে, চায়নার একটা ইউনিভার্সিটিতে। ও নিজের মুখে উত্তর দেয়। কারণ ও ব্যাপারটাকে ফিল করতে পারতেছে। এখন রাইট নাও ও চায়নাতে পড়াশোনা ওকে, করতেছে। মেহেদী। বাংলাদেশ থেকে শিক্ষা অলমোস্ট অনেক শিক্ষার্থী আমি মনে করি জানতে পেরেছে চায়নাতে স্কলারশিপ দিচ্ছে। যেমন চাইনিজ গভর্নমেন্ট ৫৩টি স্কলারশিপ বাংলাদেশের জন্য প্রদান করেছে। তার মধ্যে সিএসসি একটা স্কলারশিপ আছে। এই স্কলারশিপটা আপনার থাকা, পড়ালেখা ফুল ফ্রি দিচ্ছে। ইভেন মান্থলি তাকে একটা উপবৃত্তি দিচ্ছে, ভালো একটা অ্যামাউন্ট। তার কারণ ওই ইউনিভার্সিটি থেকে সে যেন পড়ালেখা করে আধুনিক গবেষণা করতে পারে, তারপর আন্তর্জাতিক মানের ভালো উচ্চমানের পড়ালেখা করতে পারে। দ্যাটস ইট। আর প্রতিটা ফ্যামিলি থেকেই বিলিভ করে তার সন্তান অনেক বড় কিছু অর্জন করবে। সো সেই ক্ষেত্রে তাদের স্টুডেন্ট সেই শিক্ষার্থীও চেষ্টা করে যেন ভালো কিছু করতে পারে। বাংলাদেশে যখন ভর্তি পরীক্ষা হয় অ্যাডমিশন সিজনে অনেকে পাস করতে পারতেছে না জিনিসটাতে। যেমন অ্যাডমিশন চান্স যখন না পায় সে হতাশ। তখন চায়না সরকার সবসময়ই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওপেন রেখেছে স্কলারশিপ ২ টা ইনটেকে, সেপ্টেম্বর এবং মে ইনটেক। সেপ্টেম্বর ইনটেকে বেশ অনেকগুলো ইউনিভার্সিটি দিয়ে থাকে। এখন উচ্চমানের পড়ালেখা বিদেশে যাওয়ার জন্য সবাই প্রেফার করবে চায়নাতে। আর চায়নার পড়ালেখার মান অনেক ভালো। ওদের চায়নার সার্টিফিকেট যে দেওয়া হয় বিভিন্ন দেশে অনেক মূল্যায়ন করা হয়। তার মানে যারা ইউরোপ আমেরিকায় যায় তাদের প্রধান লক্ষ্য অবভিয়াসলি পড়াশোনা থাকে না। তাদের প্রধান লক্ষ্য থাকে অ্যাকচুয়ালি সেখানে সেটেল সেটেল ডাউন করা। বাট যাদের প্রধান লক্ষ্য থাকে পড়াশোনা করার জন্য, বাট পড়াশোনা করতে গেলেও বাংলাদেশের মতো জায়গায় পড়াশোনা করতে গেলে একটা খরচ আছে বা ইউরোপ আমেরিকাতে তো অনেক বেশি। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে চায়নাতে অনেক বেশি সুযোগ আছে স্কলারশিপের মাধ্যমে পড়তে যাওয়ার। এখন ফার্স্ট অফ অল যদি স্কলারশিপ ছাড়া আমি চায়নাতে পড়তে যাই, সেক্ষেত্রে খরচ কেমন? আচ্ছা ভাই, এটা একটা গুড কোয়েশ্চেন। বিকজ অফ একজন স্টুডেন্ট যখন চায়নাতে যায় তাকে শুধু কেউ স্কলারশিপ দিবে না। তো গভর্নমেন্ট তাকে যখন স্কলারশিপ দিবে তাকে শর্ত দিবে ২ থেকে ৩ টা। যেমন ফার্স্ট অফ অল অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে হবে। দ্যাটস মিন ক্লাস করতে হবে রেগুলার। সেকেন্ড, ক্লাস হোমওয়ার্ক দিতে হবে। থার্ড, তার এক্সাম যে রেজাল্ট জিপিএ এটা ভালো রাখতে হবে। দেন তাকে স্কলারশিপ দিবে। যদি সে স্কলারশিপ না পায় সেকেন্ড ইয়ার থেকে, তখন তার ভালো একটা অ্যামাউন্ট দিতে হবে। যেমন বাংলাদেশি টাকায় ২.৫ লাখ থেকে ৪ লাখ ৫ লাখ টাকা পার ইয়ার টিউশন ফি দিতে হবে। পার ইয়ার? পার ইয়ার। হ্যাঁ, স্কলারশিপের কন্ডিশনটা আরকি। আচ্ছা, স্কলারশিপ অ্যাডমিশনের সময় স্কলারশিপ কন্ডিশন থাকে। তার জিপিএ ভালো থাকতে হবে। একাডেমিক রেজাল্ট দেখবে, এতটুকুই। আর যখন সে অ্যাডমিশন হয়ে যাবে 1 ইয়ার কমপ্লিট করবে তখন তার একাডেমিক রেজাল্ট দেখবে, আবারও জিপিএ, ইভেন ক্লাস ওয়ার্ক, তারপর রেগুলার অ্যাটেন্ডেন্স 90% আপ থাকলেই স্কলারশিপ কনফার্ম পেয়ে যাবে সেকেন্ড ইয়ার। তার মানে তার মানে স্কলারশিপ পাইতে গেলে কিছু শর্ত থাকে। তার ভিতরে ভালো রেজাল্ট, এইচএসসিতে ভালো রেজাল্ট। এরপরে আপনার আচ্ছা, এটা ছাড়াও
এইচএসসিতে ভালো রেজাল্ট থাকবে। আর কি বললেন? এইচএসসি ভালো এসএসসি ভালো রেজাল্ট থাকতে হবে। এটা ব্যাচেলরের জন্য। ব্যাচেলরের জন্য। এসএসসির পর ডিপ্লোমা করতে চায়। চায়নাতে এই সুযোগটাও আছে। এসএসসির পরেও চায়নাতে যাওয়া যাবে যে ডিপ্লোমা কোর্স। আমি সেই কোশ্চেনটা আমি পরে আসতেছি। ১ম এ আমরা ব্যাচেলরদের জন্যই বলি। ব্যাচেলর ডিগ্রি হিসেবে। সো অ স্কলারশিপের জন্য আমার ১ম এ রেজাল্ট ম্যাটার করবে। সো রেজাল্ট ভালো হইলেই কি আমি চায়নাতে স্কলারশিপ পাবো এটার কত পার্সেন্ট গ্যারান্টি আছে? আচ্ছা, রেজাল্ট ভালো হলে সে স্কলারশিপ পাবে, এটা 100% সিওর। 100% সিউর? সিওর বিকজ অফ ফার্স্ট অফ অল গভর্নমেন্ট স্কলারশিপ আছে। দ্বিতীয়ত ইউনিভার্সিটি থেকেও একটা স্কলারশিপ দিবে। কি সাবজেক্ট আছে? আ মেইনলি বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট চায়নাতে পড়াশোনা করতে যায়, কি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড হয়? ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, সেগুলোতে বেশি ইন্টারেস্টেড থাকে মোস্ট অফ 75% স্টুডেন্ট। বাকি 25% স্টুডেন্ট ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড এই সাবজেক্টটার প্রতি বেশি, যেটাতে তুমি পড়তেছো এই মুহূর্তে। যেটাতে বর্তমানে আমি পড়তেছি এই সাবজেক্টটাতে প্রচুর আগ্রহ। দেন ট্যুরিজম ম্যানেজমেন্ট, হসপিটালিটি অফ ম্যানেজমেন্ট এগুলো খুব ভালোই নিতে চায় অনেক স্টুডেন্ট। দেন ইঞ্জিনিয়ারিং যে অল সাবজেক্ট আপনার কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো পড়তে চায়। ওকে। তার মানে আ আমার ১ম শর্ত হচ্ছে ভালো রেজাল্ট, এসএসসি, ইন্টারে ভালো রেজাল্ট। তাহলে আমি চায়নাতে স্কলারশিপটা পাওয়ার আমার পসিবিলিটি 100%। এখন নিবিড় ভাই, আপনার কাছে যদি বলি, আপনি যেহেতু স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আ একটা স্টুডেন্ট চায়নাতে যদি 100% স্কলারশিপ পায়, এই প্রসেসটাতে আপনারা কিভাবে হেল্প করেন? এবং অ্যাকচুয়ালি আ স্কলারশিপ পাওয়ার পরে তার খরচ কেমন হয়? বা কেমন খরচের ভিতরে সে যাইতে পারবে? এই ব্যাপারটা যদি আপনি বলতেন। অবশ্যই যারা আমাদের ভিডিওটি দেখবে এবং এর মধ্যে থেকে অনেকে ইচ্ছা পোষণ করবে যে তিনি চায়নাতে যাবে, পড়তে যাবে। তো ১ম যেই ব্যাপারটা তার মাথায় খরচের চিন্তাটা আসবে। ওকে? খরচের যেই ব্যাপারটা বেশিরভাগ যারা হায়ার স্টাডি নিয়ে যারা কাজ করতেছে, আমরা যারা কাজ করি, আমরা জেনারেলি ভিসার পরেই হচ্ছে অ্যা মানে যেই খরচের যে টাকাটা সেটা নিয়ে থাকি। চায়নার যে ভিসা ফি আছে, চায়নাতে জেনারেলি ভিসা রিফিউজ হয় না। খুবই কম রিফিউজ হয়। এখানে ভিসা হওয়ার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে আপনি শুনলে অবাক হবেন। মাত্র আপনার ২,৫০০ মানে $২,৫০০ দ্যাট মিনস আপনার ৩,০০,০০০ থেকে ৪,০০,০০০ 3.5 টাকা, হ্যাঁ, এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট দেখালেই হয়। তো এটা কিন্তু যে কেউ কিন্তু দেখাতে পারবে। ইউরোপের ক্ষেত্রে এই ব্যাংক স্টেটমেন্ট দেখাতে গিয়ে অনেকে হিমশিম খায়। আবার অনেকে সঠিক ডকুমেন্টেশন এর মাধ্যমে ব্যাংক স্টেটমেন্টও দেখাতে পারে না। কিন্তু ৩ থেকে ৪ লক্ষ টাকা এটা কিন্তু যে কেউ চাইলেই কিন্তু ম্যানেজ করতে পারে। ব্যাংক অনেকের স্টেটমেন্ট পক্ষে তো সেটাও যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে যদি ধরুন আপনার প্রতিষ্ঠান থেকে কেউ যাওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করলো, সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে কি কোনো হেল্প করতে পারবেন? স্টেটমেন্ট দেখিয়ে দেওয়ার জন্য? অবশ্যই হেল্প করতে পারবো। তার যে অ্যাকাউন্ট আছে স্টেটমেন্ট দেখায় দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ হেল্প। কারণ এইখানে তো হচ্ছে শুধুমাত্র মানে একটা প্রতিষ্ঠান, আমাদের একটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা ব্যবসায়িক পার্সপেক্টিভ থাকে। কিন্তু ব্যবসায়িক পার্সপেক্টিভ এর ঊর্ধ্বে গিয়ে আমাদের একটা স্বপ্ন আছে যে আমরা আমাদের কাছে একটা স্বপ্ন মানুষ জমা রাখে। আমাদের কাছে যখন আসে সে একটা স্বপ্ন জমা রাখে। ওই স্বপ্নটাকে আমাকে রূপ রূপদান করতে হবে। যেন তিনি চায়নাতে গিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারে। এজন্য আমরা পরিপূর্ণ যে গাইডলাইনস সেটাই তাকে দিয়ে থাকি এবং যে বাস্তবতা সেটা তুলে ধরি। অনেকে বলে যে আমি গিয়ে চায়না থেকে আর্নিং করতে পারবো। এটা একেকটা স্টুডেন্টের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা চায়নাতে গিয়ে বিজনেস করে বিজনেস করে পরিবারকে তারা হচ্ছে সাপোর্ট দিচ্ছে। আমি আপনার কাছে যে কোয়েশ্চেনটা করছিলাম যে, আ কেউ স্কলারশিপ পাইছে। অর্থাৎ স্কলারশিপের জন্য বা এপ্লাই করার জন্য ধরেন সে নিজে এপ্লাই করলো অথবা আপনারা হেল্প করলেন। যেকোনোভাবে করলো ধরেন বা যেকোনো প্রতিষ্ঠান থেকে আ হেল্প নিল। নেওয়ার পরে এরপরে তার খরচ কোন জায়গায় কেমন খরচ আছে এবং টোটাল খরচ নিয়ে যদি বলতেন? টোটাল খরচ নিয়ে যদি বলতে হয়, এক্ষেত্রে আপনার ফার্স্টলি আমরা আবেদন করব তার জন্য। আবেদন করার পরে তার হচ্ছে জেডাব্লিউ ইস্যু হবে। ওকে। হ্যাঁ, জেডাব্লিউ ইস্যু হওয়ার পরে তার হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনটা করব। ভিসা অ্যাপ্লিকেশন ভিসা হয়ে গেল। ভিসা হয়ে যাওয়ার পরে যে টোটাল যে প্রসিডিউরটা,
টোটাল প্রসিডিউরে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি ভেদে খরচটা মানে ডিপেন্ডস করে। দেখা যাচ্ছে যে ১.৫ থেকে ২ লক্ষ টাকা বা ২.৫ লক্ষ টাকা এই রেঞ্জের মধ্যেই সে কিন্তু চায়নাতে পড়তে যেতে পারবে এবং যাওয়ার পরে তার কিন্তু যারা স্কলারশিপ পাবে তাদের কিন্তু টিউশন ফিটা কিন্তু সেক্ষেত্রে নাই। তো কি মানে মূল যে খরচটা সেটা হচ্ছে তার যে থাকা এবং খাওয়ার যে খরচটা। অনেক ক্ষেত্রে থাকার ব্যাপারটাও কিন্তু হচ্ছে থাকার যেই অ্যাকোমোডেশনের যে বিষয়টা এটা বিশ্ববিদ্যালয় দেখে। অনেক ইউনিভার্সিটি দেখে। অর্থাৎ এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে যদি আমি স্কলারশিপ পাই সেক্ষেত্রে উম ২ ধরনের স্কলারশিপ আছে। এক হচ্ছে যে 100% ওয়েভার অর্থাৎ 100% সে স্কলারশিপ পাইছে। আবার অনেকে আছে 100% স্কলারশিপের সাথে, সাথে সে থাকা খাওয়ার জন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্কলারশিপ জি, দিচ্ছে। জি। সো ধরুন সব যদি মানে ফুললি 100% স্কলারশিপ পায় যে থাকা খাওয়া প্লাস আ আপনার আ আ টিউশন ফি। তাহলে তো কথাই নাই। আর কোন খরচই নেই তার। বাট আ আ কথা হচ্ছে যে যারা ৳২,০০,০০০ ৳২,৫০,০০০ খরচ করে সাপোজ সেখানে গেছে এবং টিউশন ফিস টিউশন ফি 100% মৌকুব। স্কলারশিপ পাইছে। বাট সে থাকা খাওয়াটা নিজের ম্যানেজ করতে হচ্ছে। যেহেতু মেহেদী ভাই আপনি অলরেডি সেখানে আছেন, বাস্তব কথাটাই শোনা বাস্তব উচিত কথাটা আমাদের শোনা উচিত হ্যাঁ। যে অ্যাকচুয়ালি আ সেখানে থাকা খাওয়ার ক্ষেত্রে ধরেন আমি আ ওখানে গেলে মানে কোনো জব বা অন্য কোনো কিছু বাদ দিলাম। আগে তো আমার চিন্তা করতে হবে ১ বছর পড়াশোনাতে ফোকাস দিতে হবে। কারণ পড়াশোনাতে ফোকাস না দিলে আমার ওয়েভার থাকবে না। আমার স্কলারশিপ থাকবে না। সো আমার মেইন ফোকাসটা তো পড়াশোনাতে দিতে হবে। তাহলে আমার পড়াশোনা দেওয়ার জন্য আমার ফুললি পড়াশোনাতে ফোকাস দেওয়ার জন্য আমার আ নিজের খরচে থাকা খাওয়া ম্যানেজ করতে হবে। ধরেন বাংলাদেশ থেকে টাকা নিয়ে গিয়ে আমি ওখানে থাকা খাওয়ার জন্য আ সবকিছু ম্যানেজ করব। সো সেখানে খরচটা কেমন? বাংলাদেশী টাকায় যদি আপনি বলেন। এই ইউনিভার্সিটির স্কলারশিপ সিস্টেমটা একটু ডিফারেন্ট আদার্স ইউনিভার্সিটি থেকে। যেমন স্কলারশিপ দিয়ে থাকে 100% বাট এখানে কন্ডিশন আছে। যেমন অ্যাকোমোডেশন ফিস ফ্রি, টিউশন ফিস ফ্রি। বাট যে লিভিং যে কস্ট স্টাইপেন্ড দিচ্ছে না, উপবৃত্তি দিচ্ছে না ইউনিভার্সিটি থেকে। তখন এই যে আমি যে থাকতেছি আমার মান্থলি একটা লিভিং কস্ট যাচ্ছে। যেমন ফুড কস্ট এখন এটার টাকাও আপনার অনেক কম। বাংলাদেশের তুলনায় অনেক কম। যেমন ৫ থেকে ৳৭,০০০ র মধ্যে আপনি ফুল কমপ্লিট ফুড কস্ট কমপ্লিট করতে পারবেন। অনলি ফুড কস্ট। যেটা আমাদের ঢাকা শহরে যদি কেউ থাকতে চায় তার কিন্তু ৫ থেকে ৳৭,০০০ বর্তমান দুনিয়ায় কিন্তু হচ্ছে না। মানে বর্তমানে হচ্ছে না। তার থেকে বেশি লাগতেছে। তো চায়নার মতো একটা দেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করবে ওইখানে ৫ থেকে ৳৭,০০০ যারা মানে বেশিরভাগ ফ্যামিলি বেয়ার করার ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে। ইউরোপের ক্ষেত্রে কিন্তু এই খরচটা অনেক বেশি। অনেক বেশি। থাকা খাওয়ার খরচটা অনেক বেশি। সেক্ষেত্রে আপনার ৫ থেকে ৭,০০০ যদি ধরা হয় এভরি মান্থ আমাদের ফুড কস্ট যাচ্ছে। আ অ্যান্ড লিভিং কস্ট কেমন যায়? এই অ্যারাউন্ড টোটাল আপনার ফুড কস্ট, লিভিং কস্ট টোটাল মিলিয়ে আপনার ৳৭,০০০-৯,০০০ বেশি যাবে না। ৭ থেকে ৯ টা ফুড আর লিভিং ধরে। আপনি মনে করেন যে আমি যদি বাইরে কোথাও যাই ঘুরতে, ওখানে আপনার ট্যাক্সিগুলা খুব এক্সপেনসিভ। বাট এই মেট্রো, আদার যে ট্রেন এগুলো পাবলিক ট্রান্সপোর্ট গুলা। খুব লো কস্ট। সো স্টুডেন্টের জন্য খুব ইজি হয়ে যায় এগুলোর ক্ষেত্রে। খুব কম খরচেই চলাফেরা করা জীবনযাপন করা যাচ্ছে এখানে। তাহলে আমরা আমাদের যদি অ্যারাউন্ড ৳10,000 আমরা খরচ করি তাহলে ফুল মান্থ খুব ভালোভাবে চলা পসিবল। হ্যাঁ, অবশ্যই। অ্যারাউন্ড 10,000 10,000 আছে ঢাকা শহরে আ যদিও স্টুডেন্টরা অনেক কষ্ট করেও 10,000 এ ঢাকা শহরে থাকে। বাট একদম মিনিমাম লেভেলের থাকা বলে। যে ভালোভাবে থাকতে গেলে ঢাকা শহরেও এই মুহূর্তে 10,000 এ হয় না। খুবই টাফ হয়ে যায়। তো আপনি মানে কোন শহরে থাকেন? আমি জেজিয়াং প্রভিন্সের হাংজু সিটিতে থাকি। সো সে মানে ঢাকার সিটির তুলনায় সেই সিটিটা কেমন বলে মনে হয় আপনার? আচ্ছা, আ আমার মনে হচ্ছে ঢাকা সিটি থেকে সেই সিটিটা এখনো ৫০-৬০ বছর আগে আছে। এতটাই উন্নত। আমি যখন ১ম যাই টু বি অনেস্ট বিশ্বাস করবেন না, অবশ্য হাস্যকর ব্যাপারটা। আমি যখন ১ম হাংজু সিটিতে নামি, রাস্তাঘাট শুরু রাস্তাঘাটটা দেখে এতটাই খুশি হয়ে গেছি যে এত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যেটা আমি জীবনেও দেখিনি নিজ চোখে। সিরিয়াসলি? আফসোস হয় মানে বিদেশ থেকে যখন আসা হয় আমি তো রিসেন্টলি ঘুরতে গিয়েছিলাম মালদ্বীপে। মালদ্বীপের ইউনিভার্সিটি দেখেছি।
ওকে। এবং হচ্ছে আপনার মালদ্বীপে এরকম সিস্টেম আমাদের দেশে যে সিস্টেম মানে এখানে অনেক কিছু পরিবর্তন করার আছে। এডুকেশন সিস্টেমে এই মেহেদী পড়তেছে চায়নাতে। চায়নার যে এডুকেশন সিস্টেম হাই লেভেলে মানে ওইখানে যে গবেষণাগার যেগুলো পড়াশোনার যে ডিপ্লোমা কলেজগুলোতে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে গবেষণার জন্য বাংলাদেশের অনেক স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটি গুলোতে নাই। আমি চাই তবে দিন, দিন বর্তমানে খুব পরিকল্পনা গ্রহণ করছে। চায়নার সাথে বাংলাদেশের এক কোলাবোরেশন চলতেছে। আশা করি এগুলো উন্নত হবে। আমরাও চাই আমাদের দেশ আরো সুন্দর হোক সবকিছু। রিসেন্টলি বাংলাদেশের সাথেও একটা বাংলাদেশ সরকারের সাথেও চায়না সরকারের একটা ডিল হইছে। আ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ স্টুডেন্ট এখন যাচ্ছে যে ডিলের কারণে এবং আ সারা ওয়ার্ল্ডের আ ফরেন স্টুডেন্টদের আ সংখ্যার দিক থেকে মনে হয় চায়নাতে বাংলাদেশ আ ৪ না ৫ নম্বরে আছে। সো হিউজ, নট ব্যাড। সারা ওয়ার্ল্ডে আ আগামী দিনে প্রায় ২০০ আগামী দিনে আরো স্টুডেন্ট যাবে। প্রচুর স্টুডেন্ট বর্তমানে আমাদের কাছে ফাইল ওপেন করতেছে চায়নাতে যাওয়ার জন্য। বর্তমানে চায়নাতে আ অনেক ইউনিভার্সিটি আছে। বাংলাদেশি স্টুডেন্টের জন্য খুব ছাড় দেওয়া হয়। যেমন আমার ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারে যাদের স্কলারশিপ রিনিউ হয়েছে তাদেরটা আ টোটাল বাঙালি ছিল ৪০-৪১ এরকম অ্যারাউন্ড ৩৯ জনই স্কলারশিপ পেয়েছে। ২ জন পায়নি। তার স্পেসিফিক কারণ ছিল তারা অ্যাটেন্ডেন্স ছিল না। দ্যাটস মিন ২ থেকে ৩ মাস তারা বাংলাদেশে ছিল। অ্যাটেন্ডেন্স ছিল না। দ্যাটস মিন তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়নি। বিকাশ ব্যাংকের কন্ডিশন দেওয়াই ছিল রেগুলার ক্লাস করতে হবে। আই মিন 90% আপ অ্যাটেন্ডেন্স রাখতে হবে। একটা ইউনিভার্সিটিতে আপনার এতগুলো স্কলারশিপ বাঙালিদের দিবে এটা ইম্পসিবল। শুধু বাঙালি বলেই পাচ্ছে। আপ আ তারা স্কলারশিপ পেয়ে সেখানে ভর্তি হইছে। কিন্তু অ্যাটেন্ডেন্স বা আদার্স কোনো কারণে তাদের স্কলারশিপ কন্টিনিউ হয় নাই। বাট 100% স্টুডেন্টই স্কলারশিপ নিয়ে সেখানে ভর্তি হইছে। রাইট? এছাড়াও স্কলারশিপ না পাওয়া বা ভিসা না পাওয়ার ক্ষেত্রে নিবিড় ভাই আপনি বলেন যে ভিসা না পাওয়ার ক্ষেত্রে বা রিজেক্ট হয়ে যাওয়ার কোনো কারণ আছে? যে চায়নাতে আমি ভিসার জন্য এপ্লাই করলাম। যেমন ইউরোপ, আমেরিকাতে ভিসার জন্য এপ্লাই করলে একটা সোনার হরিণের মতো। সেটা স্টুডেন্ট হোক ভিসা হোক বা ওয়ার্কিং ভিসা হোক। সো ভিসা পাওয়াটা খুবই টাফ হয়ে যায়। ইউরোপের সেই ক্ষেত্রে জায়গা থেকে আপনার চায়নাতে আ ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হয় বা কোনো রিজেকশন এর কোনো বিষয় আছে? রিজেকশনের অন্যতম কারণ হচ্ছে যদি কেউ ফলস ডকুমেন্টস দেয়। এছাড়া ভিসা অলমোস্ট 100% ই ভিসা হয়। কেউ যদি সঠিক ডকুমেন্টসটা না দেয়, এটা মেহেদিও জানে। সঠিক ডকুমেন্টস মানে তার সার্টিফিকেট, তার ট্রান্সক্রিপ্ট এগুলো যদি সঠিক থাকে, তার ব্যাংক স্টেটমেন্টটা যদি সঠিক থাকে, এখানে ব্যাংক স্টেটমেন্ট তো খুব বেশি না। ৩ থেকে ৪ লক্ষ টাকার মতো একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। এটা যদি সঠিক থাকে এবং এটা সঠিক করার তো কোনো ব্যাপার না। আমরা কেন একটা ভুল ইনফরমেশন দিব? ভিসা ফি প্রদান করলে বেশি এবং যার আ আবেদন করার পর যার জেডব্লিউ ইস্যু হবে বেশিরভাগ ক্ষেত্রেই 100% মানে বলা চলে 100% ভিসাই হয়। যারা মানে এই যে মন স্থির করলো যে আমি চায়নাতে যাবো, তার পাসপোর্টটা আছে, সে কার্যক্রম শুরু করলো, সে চায়নাতে চলে গেল। ব্যাপারটা এরকম। এখানে ভিসা রিজেকশনের হার নাই বললেই চলে। আচ্ছা ভাই এখানে ভিসা রিজেক্ট হওয়ার আরেকটা রিজন আছে। সেটা কিছু ক্ষেত্রে যেমন একজন স্টুডেন্ট চায়নায় ভিসা অ্যাপ্লিকেশন করলো। কিন্তু তার আগে একটা কোনো একটা রেড মার্ক ছিল তার পাসপোর্টে। কোনো একটা কান্ট্রি নিয়ে দ্যাটস ওয়াই ওই ভিসাটা ওই স্টুডেন্টের কোনো ভিসা হবে না। ভিসা রিজেক্ট করে দিবে। মানে কোনো আ ফল্ট থাকলে বা কোনো অ্যালার্ট থাকলে, রেড অ্যালার্ট থাকলে হবে। পসিবিলিটি কম। আর চায়নায় যারা পড়ালেখা করতে যায়, যাওয়ার পর তাদেরকে গভর্নমেন্ট থেকে নোটিশ দেওয়া হয় একটি খুব ওয়ার্নিং যে আ অ্যাক্সিডেন্ট করলে ইভেন কিছু রুলস ব্রেক করলে তাদের ভিসা ওইখানে রিজেক্ট করে দেয় থাকা অবস্থাতেও। তখন তাদেরকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওকে। এটা খুব কেয়ারফুলি দেখতে হবে প্রতিটা স্টুডেন্টের জন্য। অনেকে আছে যারা এসএসসি পাস করার পরেই আ ডিপ্লোমা করার জন্য প্ল্যান করে। বাংলাদেশের ডিপ্লোমার অবস্থা তো খুবই খারাপ। খুবই খারাপ অবস্থা। যদিও ডিপ্লোমা সিস্টেমটা আসলে খুবই ভালো। বাংলাদেশের ডিপ্লোমা পড়াশোনাটা আরো ভালো হওয়া উচিত ছিল। অনেক দেশে কিন্তু ডিপ্লোমা নাই। অনেক দেশেই নাই ডিপ্লোমা। কিন্তু বাংলাদেশে যেহেতু আছে, এই ডিপ্লোমা সেক্টরটা দেশের জন্য ব্যাপক একটা কিছু হওয়া সম্ভব ছিল। কিন্তু আনফরচুনেটলি হয় নাই। সেটা আলাদা বিষয়। বাট আ
যারা এসএসসি পাস করার পরেই চায়নাতে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার কি কোনো প্রসেস বা সেটা সম্পর্কে যদি বলতেন? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন বিকজ অফ এসএসসি পাসের পর অনেক স্টুডেন্ট আছে তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার জন্য ট্রাই করে। যেমন আমি যখন এসএসসি পাস করেছিলাম, আমি ইন্টারমিডিয়েট আরকি কলেজে ভর্তি হতে চেয়েছিলাম যে কানাডাতে। বাট হয়নি বিকজ অফ অনেক বড় একটা অ্যামাউন্ট লাগে। যেটা আমার দ্বারা হয়নি, সম্ভব হয়নি। সো ওইদিকে চিন্তা করে দেখলাম যে চায়নাও দিচ্ছে এসএসসির পর ডিপ্লোমা কোর্স এটাও দিচ্ছে তারা ৩ বছরের মেয়াদি। এটাতেও স্কলারশিপ দিচ্ছে তারা। ওকে। এটা তো আপনার থাকা, পড়ালেখা ফুল ফ্রি। ইভেন কিছু ইউনিভার্সিটি মান্থলি আবার স্টাইপেন্ড দিচ্ছে ৳১৫,০০০ মতো করে। আমি মনে করি এটা যারা এসএসসি পরীক্ষার পরে ভালো কিছু করতে চায়, ডিপ্লোমাও নিয়ে করতে চায়, তারা এটা করতে পারে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে, ইভেন ফার্মেসির মতো একটা সাবজেক্ট ডিপ্লোমা কোর্সে আছে। কমপক্ষে ১০০ এর অধিক বিষয়ে ডিপ্লোমা আছে। মানে যেই সাবজেক্টগুলো মেজর, বিশেষ করে কম্পিউটার সায়েন্সেরই ১৪-১৫ টা বিষয়ের উপর ডিপ্লোমা আছে এবং চায়নাতে ডিপ্লোমা করার সবথেকে বড় বিষয় হচ্ছে কেউ যদি চায়নাতে ডিপ্লোমা করতে যায়, চায়নার ডিপ্লোমা কোর্সটা ৩ বছর মেয়াদি। বাংলাদেশের ডিপ্লোমা কোর্সটা হচ্ছে ৪ বছর মেয়াদি। তুমি মেবি ৪ বছর। ৪ বছর মেয়াদি। তাহলে ৩ বছর ডিপ্লোমা করার পরে চায়নাতে অপরচুনিটি আছে ডিপ্লোমা করার পরে ব্যাচেলরের জন্য কিন্তু ৪ বছর লাগতেছে না। কয় বছর লাগতেছে? ৩.৫ বছর মতো। ৩.৫ বছর। মানে ব্যাচেলর এমনিতে কেউ যদি এইচএসসির পরে ব্যাচেলর পড়তে যায় সেই ক্ষেত্রে যে সময়টা লাগে এবং চায়নাতে কেউ যদি ডিপ্লোমা করে তার ব্যাচেলর করতে সময় আরো কম লাগতেছে। তো এক্ষেত্রে দেখা গেছে ৩ বছর আর মানে সময়টা কম লাগতেছে। বাংলাদেশের ক্ষেত্রে ডিপ্লোমা করার পরে যখন সে বিএসসি করে আরো ৪ বছর লাগতেছে। ৪ আর ৪ কত? ৮ বছর। ৮ বছর। আর চায়নার ক্ষেত্রে ৩ বছর আর হচ্ছে ৩ বছরের প্রায় ৬ বছরের মধ্যে হ্যাঁ, ৪ বছর বলা হয় যে ব্যাচেলর বাট ৩.৫ বছরে কমপ্লিট হয়ে যায়। এক্ষেত্রে সময়টা বেঁচে গেল। এ এ আ ব্যাচেলরে আপনার সেমিস্টার কত মাসের? ৪ মাসের সেমেস্টার বাট আ আ প্রতি ৬ মাস পর এক্সাম হয়। ২ মাস ২ মাস করে ৪ মাস বন্ধ হয়ে থাকে ভ্যাকেশন। আচ্ছা ভাই, তো ৭ আরেকটা মাস ইম্পোর্টেন্ট কথা বলার আছে এখানে। এটা অনেকেই জানে না হয়তো। চায়নায় পড়ালেখা করতে যাওয়ার পরে যখন সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবে, ইউনিভার্সিটি তার থেকে কিন্তু একটা জিনিস চাইবে। সেটা হলো HSK 4, এটা মাস্ট বি নিড। এটা কি আসলে? এটা হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপর। এই ল্যাঙ্গুয়েজ কেউ ওদের ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করলেও, ডিপ্লোমা করলেও, মাস্টার্স করলেও, পিএইচডি করলেও তাদের এই চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্সটা এরা তাদের সাথে থাকেই। একটা সাবজেক্ট প্রতি সেমেস্টারে থাকবে। তখন তারা চায় HSK 4, HSK 5, কিছু ইউনিভার্সিটি HSK 6 ও চায়। তখন এই এক্সামটা দিয়ে যখন তার সার্টিফিকেট বের হয় HSK 4, 5, 6 এর, ওইটা শো করলে তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা দিয়ে দেয়। ওকে। আদারওয়াইজ ইউনিভার্সিটি দিতে চায় না। এটা মাস্ট বি নিডেড HSK সার্টিফিকেট। এটা অনেকেই জানে না। চায়না যাওয়ার পর যখন জানে তখন তারা অনেকেই আম একটু ঘাবড়ায় যায়, ভয় পায় যায়, আমি কিভাবে কমপ্লিট করব? বাট চাইনিজ ল্যাঙ্গুয়েজ অনেক সহজ। এটা আমি কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। এই ব্যাপারটার কারণে অনেকেই কিন্তু চায়নাতে পড়তে যাইতে চায় না যে আ চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে এটা হ্যান-স্যান। সো এই ব্যাপারটা আরো একটু আমি ডিটেইলস এ জানতে চাচ্ছি যে চাইনিজ চায়নাতে যাওয়ার জন্য আমার কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জেনে তারপর ওখানে যাওয়াটা মানে যাইতে হবে? নাকি আ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বিষয়টা একটু ডিটেইলস যদি বলতেন? যে আপনি যে সাবজেক্টে পড়তেছেন ভার্সিটিতে, সেটা কি চাইনিজ ল্যাঙ্গুয়েজে নাকি ইংলিশে? এটা আগে ক্লিয়ার করেন। আমি যে সাবজেক্টে পড়তেছি, এটা আমি ইংলিশ মিডিয়ামে পড়তেছি। আর চায়নায় 99% ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়ামে পড়ালেখা হয়। চাইনিজ ল্যাঙ্গুয়েজেও হয়, যাদের যেটাতে ইচ্ছুক। এখন ভাই আপনাকে একটা জিনিস সুন্দরভাবে আমি ক্লিয়ার করি আরকি। এটা আপনার জন্য বেটার হবে আর অডিয়েন্সের জন্যও বেটার হবে। বাংলাদেশের 70% স্টুডেন্ট যদি উচ্চশিক্ষার কথা বলা হয়, তখন তারা ইউরোপ, আমেরিকা, কানাডা এগুলো অনেক রিসার্চ করে, অনেকে রিসার্চ করে। অনেকে যখন ইতালি যখন অ্যাপ্লিকেশন করতে যায় তখন কেউ চায় IELTS। হ্যাঁ, আইএলটিএস লাগে। ওইখানে কিন্তু একবারও বলে না ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ লাগবে। ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা, ইংলিশও আলাদা। সো তেমন চায়নাতে পড়ালেখা করতে গেলে IELTS না থাকলেও চলবে। কিন্তু চাইনিজ জানা লাগে এমন কোনো কথা নাই। চাইনিজটা জানা থাকলে জীবনযাপন আরকি দৈনন্দিন জীবনযাপন এটা খুব সহজ হয়। বাট ওটা যাওয়ার পরে এমনি নরমাল হয়ে যাবে। তার মানে আমার আইএলটিএস যদি থাকে সেক্ষেত্রে আ বেটার হয় আরকি। বা আইএলটিএস যদি না থাকে সেক্ষেত্রে কি আমি এপ্লাই করতে পারবো বা আ
কোনো রিকোয়ারমেন্ট আছে? আচ্ছা, IELTS না থাকলেও আপনি একটা মজার ব্যাপার বলি। IELTS না থাকলেও আপনি স্কলারশিপ পাবেন। এটা কি ভার্সিটি ভ্যারি করে নাকি আ একেক ভার্সিটি একেক নিয়ম আছে? আচ্ছা, কিছু ইউনিভার্সিটি আছে তারা IELTS চায়, Duolingo চায়, TOEFL চায়। কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি IELTS না থাকলেও অ্যাডমিশন স্কলারশিপ নিয়ে অ্যাডমিশন হওয়া যায়। তাহলে এটা ডিপেন্ড করে ভার্সিটির উপরে। যে কোনো ভার্সিটি IELTS চায়, কোনো ভার্সিটি চায় না। বাট আই থিংক যারা যাইতে চায় তাদেরকে বলব যে অ্যাকচুয়ালি IELTS টা করাটা বেটার। কারণ আপনি আ ভার্সিটি চাক না চাক, আপনি যেহেতু ইংলিশ মিডিয়ামেই পড়বেন, সো আপনার ইংলিশটা অবভিয়াসলি লাগতেছে। এটা গেল ফার্স্ট থিং। সেকেন্ড থিং ইজ আ আমি ইংলিশ জানি। সেখানে গিয়ে আমি ইংলিশে ভর্তি হলাম। তারপরে ইংলিশে ভর্তি হওয়ার পরে আমার আ চাইনিজ ল্যাঙ্গুয়েজটা obviously জানতে হবে। কারণ আমার তো সেখানে আ বন্ধু-বান্ধব থাকবে বা বাইরে কেনাকাটার জন্য, ঘোরাঘুরির জন্য তারা তো ইংলিশে খুব একটা কমফোর্টেবল না। তারা সবাই চাইনিজে কমফোর্টেবল যেটা মান্দারিন বলে। রাইট? সো আ সেক্ষেত্রে সেখানে যাওয়ার পরে ওই এনভায়রনমেন্ট এ থাকতে মানুষ চাইনিজ শিখে ফেলে নাকি অ্যাকচুয়ালি তার জন্য আলাদা কোনো প্রিপারেশন নিতে হয়? আচ্ছা, এখানে ২ রকম কথা আছে। যেমন অনেকেই চাইনিজ শিখার জন্য নিজে আগ্রহ করে শিখে, যাওয়ার পরে যেহেতু আমি দৈনন্দিন জীবনযাপন চালাতে হবে। আর আরেকটা কথা হলো ইউনিভার্সিটি থেকেই কিন্তু ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, পিএইচডি হোক, ইভেন ডিপ্লোমা হোক তাদেরকে চাইনিজ ল্যাঙ্গুয়েজের একটা সাবজেক্ট কোর্স দিবে। প্রতি সেমেস্টারে থাকবে। সো সেইভাবে যদি সে রেগুলার ক্লাস করে এমনিই জেনে যাবে যে চাইনিজ কিভাবে কথা বলে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখে যাবে। আর আদারওয়াইজ অনেক ফ্রেন্ড সার্কেল থাকবে। তাদের মাধ্যমেও শিখতে পারবে। তাহলে আ চাইনিজ ওই এনভায়রনমেন্ট এ থাকতে obviously তার একটা চর্চা হয়ে যাবে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে এবং আ আ আপনার আ আলাদাভাবে তার কোর্স করারও ব্যবস্থা আছে। এটা কি একদম মাস্ট করতেই হবে? হ্যাঁ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ এটা মাস্ট করতে হবে। এটা আমাদের প্রতি সেমিস্টারে দিয়ে থাকে। আপনার কাছে যেসব স্টুডেন্টরা আসে, তারা তাদের প্রধান উদ্দেশ্য কি থাকে? যে শুধুমাত্র চায়নায় গিয়ে পড়াশোনা করব নাকি সেখানে আ গিয়ে পড়াশোনার পাশাপাশি জব করার চিন্তাভাবনা নিয়ে অনেকে থাকে। সো এক্ষেত্রে কোন ধরনের স্টুডেন্টের সংখ্যা বেশি? এটা যদি আপনি বলতেন। চায়নাতে যারা পড়তে যেতে চায়, বিশেষ করে যারা আসলে পড়াশোনা করতে চায়, মানে যাদের আগ্রহ যে পড়াশোনা করবে। এরকম স্টুডেন্টদেরই মূলত বিদেশে পড়াশোনা করতে যাওয়া উচিত। আমি মনে করি। ইনকামের যে ব্যাপারটা, সেইটা যদি সে করতে পারে তাহলে বেটার। অনেকে মানে পরিবার থেকে মানে পারিবারিক যে সাপোর্টটা, সেই সাপোর্টটা অনেকের থাকে না। কিন্তু সেই অপরচুনিটিও চায়নাতে আছে। কিন্তু যেহেতু চায়নাতে সে পড়তে যাবে, মাত্র ৳৫,000-৭,000 লাগবে। এটা যদি পরিবার এফোর্ড করতে পারে ৩ থেকে ৪ টা বছর, ৪ টা বছর ব্যাচেলরের, তাহলে পরবর্তী জীবনে অনেক উদাহরণ আছে চায়নাতে যারা জব করে পড়াশোনা শেষে, তারা ৳৫ থেকে ৳৭ লাখ আর্নিং করতে পারে। বা যার ক্যাপাবিলিটির উপর বা সে যদি দেশে এসে মানে চায়না থেকে যদি ইঞ্জিনিয়ারিং পড়ে, সেই ইঞ্জিনিয়ারিং পড়ার কিন্তু ভ্যালুটা কিন্তু অন্য লেভেলের। আমরা ওইটা আমি পরবর্তীতে যাচ্ছি। আমরা স্টেপ বাই স্টেপ যাই। হ্যাঁ। আমি আপনাকে যে কোয়েশ্চেনটা করছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার কাছে কোন ধরনের স্টুডেন্টরা আসে? যে তারা শুধুমাত্র পড়াশোনার জন্য যাওয়ার জন্য আসে? নাকি বা আ অনেক বেশি স্টুডেন্ট আপনার পড়াশোনার পাশাপাশি জবের জন্য আসে? এইখানে চায়নাতে যারা যেতে চায় মূলত 60 থেকে 70% স্টুডেন্ট তারা পড়াশোনার উদ্দেশ্যেই চায়নাতে যেতে চায়। এর মধ্যেও অনেকে আছে যে যারা পড়াশোনাও করতে যাবে এবং তাদের ইচ্ছা আছে যে চায়নাতে পরবর্তীতে বিজনেস করবে বা যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজ শিখে বিজনেসের সাথে একটা কোলাবোরেট করবে। এরকম ইচ্ছা আছে। মানে বেশি মূলত চায়নাতে যারা যায় বেশিরভাগ হচ্ছে পড়াশোনার উদ্দেশ্যেই যেতে চায় এবং আমি মনে করি এই ধরনের স্টুডেন্টদেরই যাওয়া উচিত যাওয়া চায়নাতে। উচিত। সো এখানে যারা পড়াশোনার উদ্দেশ্যে যেতে চায় দ্যাট উড বি গুড। মানে সবথেকে ভালো। যে চায়নাতে যাবো, পড়াশোনা শেষ করব। তারপরে গিয়ে আমার ক্যারিয়ার ডেভেলপ করব। বাট একটা চাঙ্ক অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করতে চায়। সেক্ষেত্রে আপনার কাছে যদি আমি কোয়েশ্চেন করি যে চায়নাতে জবের কোনো ফ্যাসিলিটি আছে কিনা পড়াশোনার পাশাপাশি? আচ্ছা ভাই, এইটা একটা ভালো কোয়েশ্চেন। কারণ আদার ইউরোপ কান্ট্রি, আমেরিকা, কানাডা ওইখানে কিন্তু জবের ব্যাপার আছে।
স্টুডেন্ট ভিসায় গেলেও জব অপরচুনিটি থাকে। বাট চায়নায় অনেকেই জানে যে জব অপরচুনিটি নেই। কিন্তু বর্তমান বিভিন্ন অনেক ইউনিভার্সিটি আছে, তাদের থেকে অনুমতি নিয়ে জব করার পারমিশন দেয়, জব করা যায়। সেটা বিভিন্ন ইউনিভার্সিটি তাদের অনুমতি সাপেক্ষে। অনুমতি সাপেক্ষে। হ্যাঁ, যেমন আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে অনুমতি দেয় না, তখন তারা বিজনেস করতে পারে। বিভিন্ন রকম বিজনেস করা যেতে পারে। তো যে বিজনেসের সাথে রিলেটেড হতে পারে, যেমন এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেসটা, এটা তার স্কিল থাকলে সে করতে পারবে মাস্ট। যেমন আমি যখন গিয়েছিলাম চায়নাতে, আমি কিন্তু ফ্যামিলি থেকে কিন্তু ১ টাকাও নিই না যে চলার জন্য। আমি নিজের মতো নিজে ইনকাম, জবও করি না, আমাদের ইউনিভার্সিটি থেকেও কিন্তু জব করার কোনো অনুমতি নেই। সো আমি ট্রাই করি নিজের ইনকাম করার, যেমন বিজনেস করি টুকটাক, ওইটা করে চলতেছি আলহামদুলিল্লাহ। বিজনেস করেন কি? এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশে প্রোডাক্ট পাঠান? হ্যাঁ, প্রোডাক্ট পাঠাই। কিছু কিছু কোম্পানি আছে, তারপর শপিং কমপ্লেক্সের দোকান আছে, বিজনেসম্যান আছে, তাদের সাথে কথা বলে তাদেরকে প্রোডাক্ট পাঠাই। তারা যা যেমন প্রোডাক্ট চায় তাদের এরকম ট্রাই করি। এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে চায়নাতে যারা স্টুডেন্টরা যায় তাদের জব করার অনুমতি নেই। মোস্ট অফ দ্য ভার্সিটি জব করার অনুমতি দেয় না। যারা দেয় তাদের অনুমতি নিয়ে তারপরে হয়তোবা ২-১ জায়গায় জব করা যায়। বাট মানে সেখানে গিয়ে বিজনেস করার জন্য ফুললি ফ্রি। আপনি যে কেউ গেলে সেখানে বিজনেস করতে পারবে। যেকোনো ধরনের বিজনেসই করতে পারবে। এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি। অনেকে আছে যারা যেমন যেকোনো একটা সাবজেক্টে একটা নরমাল সাবজেক্টে গিয়ে পড়তেছে। পড়াটা জাস্ট শো অফ, বাট অ্যাকচুয়ালি সেখানে গিয়ে সে বিজনেস করতেছে। হ্যাঁ, এটা একটা ভালো কথা। চায়নাতে 30% স্টুডেন্টই যায় আপনি বিজনেসের উদ্দেশ্যে, বাট সে স্টুডেন্ট ভিসায় যায়। হ্যাঁ, এখানে সুবিধা আছে একটা। আ স্টুডেন্ট হিসেবে গেলে সেখানে দ্রুত একটা কমিউনিটি বিল্ড করা যায়। মানুষের সাথে কমিউনিকেশন বিল্ড করা যায়। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক কিছু শেখা যায় এবং যত কমিউনিকেশন বিল্ড হবে, ফ্রেন্ড সার্কেল হবে, তত কিন্তু মানুষ আ অনেক অপরচুনিটি তৈরি হবে এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও অনেক ভালো হবে। সো আ বাংলাদেশ থেকে তাহলে কি বললেন যে 30% স্টুডেন্ট যায় শুধুমাত্র বিজনেস পারপাসে। ইয়েস। তারা জাস্ট পড়াশোনাটা জাস্ট শো অফ। শো অফ, বা এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। আমি প্লাস পয়েন্টটা এইভাবে মনে করি, ধরেন আপনি ইউরোপে গেলেন স্টুডেন্ট ভিসায়। আপনি ওখানে ইউরোপ একটা কান্ট্রিতে আপনি স্টুডেন্ট হিসেবে পড়ালেখা করতেছেন, জব করতেছেন। জবটা কিন্তু আপনার স্কিল হিসেবে কাজ করবে না ইন ফিউচারে। একটু ভেবেচিন্তে দেখেন। আমি ছোট করব না জিনিসটাকে, যেকোনো কাজই বড় করা উচিত। বড় চোখে দেখা উচিত। যেমন আপনি রেস্টুরেন্টে যদি জব করেন, ওই কাজটা আপনি শিখবেন, ঠিক আছে? বাট চায়নাতে যখন একটা স্টুডেন্ট বিজনেসের উদ্দেশ্যেও যায়, সে বিজনেস করে কিন্তু স্কিল ডেভেলপ করতে পারতেছে। যে ইন ফিউচারে আফটার গ্র্যাজুয়েশন সে ভালো কিছু করতে পারবে, এরকম কিছু ট্রাই করতেছে। সো এটা প্লাস পয়েন্ট, অনেক বড় প্লাস পয়েন্ট। এইটা নিয়ে আমার আসলে এখনই নতুন আরেকটা পডকাস্টের আইডিয়া এসছে। পাচ্ছি, পাচ্ছি যে আ এবং এবং যারা ভিডিও দেখছে তারা হয়তো প্রশ্ন করেছে যে কি বিজনেস অপরচুনিটি, এটা নিয়ে আমরা আরো জানতে চাই। হ্যাঁ, আসলেই যারা অ্যাকচুয়ালি যারা দেখতেছে তারা তো অ্যাকচুয়ালি হয়তোবা বিলো 20 অত কিছু বুঝবে না। আরো ডিটেইলস এ জানার চেষ্টা করবে। সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে নতুন আরেকটা এপিসোড করা যাইতে পারে। জি, যে অবশ্যই। চায়নাতে পড়াশোনার পাশাপাশি কি বিজনেস অপরচুনিটি আছে, সেখানে গিয়ে আমার কি সুবিধা হবে বা বাংলাদেশের সাথে আমি কিভাবে বিজনেস করব। এই ব্যাপারটা নিয়ে আসলে নতুন একটা এপিসোড করা যেতে পারে। আমরা এখানে বসে আছি। আমাদের যেই জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, এর অলমোস্ট বেশিরভাগই হচ্ছে দেখবেন 90% চায়না। চায়নার। তো বিজনেস অপরচুনিটি বাংলাদেশে এসে থাকবে না কেন? আপনার ফোন, ফোনের কভার, ঠিক আছে? এই প্যাড, এই যে টেবিলটার যে কাঁচামাল, সবকিছু চায়না থেকে আসে। সবকিছু চায়না। এক্সাক্টলি। তো চায়নাতে গিয়ে এই ব্যাপারটা যদি কানেক্টেড করতে পারে একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি, সে ভালো বিজনেসম্যান হয়ে যাবে। মাস্ট বি। খেয়াল করে দেখবেন যে একটা স্টুডেন্ট যখন ইউরোপে স্টুডেন্ট ভিসায় যায় বা চাকরি করলো, জব করলো, সেই স্কিলটা হচ্ছে না, যেটা চায়নাতে গেলে হচ্ছে। এটা তাদের জন্য প্লাস পয়েন্ট আমি মনে করি। আচ্ছা, মেহেদী ভাই, আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে আমাদের। আ আমরা যদি যেহেতু আ বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, মুসলিম স্টুডেন্ট। আর আমরা জানি চায়নার লাইফস্টাইল। সো অনেকে ধর্মপ্রাণ অনেকে আছে। নট জাস্ট ধর্মপ্রাণ, নরমাল আ মডারেট মুসলিমরাও আ একটু এই বিষয়গুলা তাদের তাদের মাথায় কাজ করে যে চায়নাতে আপনার
একটু খাবার-দাবারের সমস্যা আছে বা তাদের কালচারের একটা ব্যাপারের কারণে অনেকে চায়নায় যেতে চায় না। সো এইটা নিয়ে যদি আপনি বলেন যে মুসলিম হিসেবে চায়নাতে গেলে কি প্রবলেম ফেস করতে হয় বা আদৌ প্রবলেম ফেস করতে হয় কিনা? আচ্ছা, একজন শিক্ষার্থী হিসেবে যখন সে ইউনিভার্সিটি যাবে, মুসলিম শিক্ষার্থী, তখন তার কোনো প্রবলেম হবে না আশা করি ইনশাআল্লাহ। বিকজ অফ অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটিতেই মুসলিম রেস্টুরেন্ট করে দেওয়া হয়েছে। এই খাবারে কোনো প্রবলেম নেই। আর যে নামাজের ব্যাপারটা, নামাজ সে নিজের রুমে পড়তে পারতেছে, কিন্তু মসজিদগুলো যে কাছে কিনারে থাকে না, একটু দূরে থাকে। ওইটা একটু, যেহেতু মুসলিম কান্ট্রি না, সো একটু সাফার করতে হবে জিনিসটা। কিন্তু খাবার নিয়ে কোনো প্রবলেম নেই। ওইখানে মুসলিম রেস্টুরেন্ট আছে, আবার বিভিন্ন রেস্টুরেন্ট আছে হালাল খাবার অনেক বিক্রি করে। ওকে। আর ইউনিভার্সিটির বাইরে মুসলিমদের জন্য কেমন সুবিধা? হ্যাঁ, ওইখানে আ ওই ইউনিভার্সিটির বাইরেও অনেক রেস্টুরেন্ট আছে যে মুসলিম হালাল রেস্টুরেন্ট। ওইখানেও কোনো খাবারের কোনো প্রবলেম নেই। আরকি মুসলিমের জন্য এমনও যে এই দেশে যাওয়াটা ঠিক হবে না, মুসলিম হারাম হারাম খাবার আছে, এরকম টেনশন নাই ওই দেশে। ওই সব রকমের ব্যবস্থা করা আছে ওই দেশটাতে। আমি রিসেন্টলি একটা অ্যাপ দেখছিলাম যে চাইনিজ অ্যাপ। সো ওখানে আরকি আ ওই অ্যাপে আপনার হালাল খাবার নিয়ে একটা অ্যাপ আছে। সো ওই অ্যাপে আপনি দেখতে পারবেন যে এরিয়াতে গেছেন, ধরেন নতুন একটা শহরে গেছেন। গিয়ে ওই শহরে আপনি মুসলিম হিসেবে আ আপনার পক্ষে কিন্তু খুঁজে বের করা টাফ যে কোথায় হালাল খাবারের রেস্টুরেন্ট আছে বা কোথায় পাওয়া যাবে। সো ওই অ্যাপে আপনি সার্চ দিলে আ মানে আপনার ম্যাপে দেখাই দিবে যে কোথায় হালাল খাবারের রেস্টুরেন্ট আছে। সো এটা অনেকে ইউজ করতে পারে। এছাড়াও আর কি কোন সমস্যা আছে মুসলিমদের জন্য? না, মুসলিমের জন্য আলাদা কোনো প্রবলেম নেই এখানে। আমি মনে করি চায়না আরো সেফ। যেমন আপনি একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে একজন মেয়ে, মুসলিম মেয়ে, সে কি একা রাত ১১টা-১২টার পরে এনি বাই চান্স লেট হতেই পারে একটা কারণে। কোথাও থেকে কোথাও আসার ক্ষেত্রে, তখন সে একা আসতে পারবে? এই মেইন রোড বা নীরব রাস্তা দিয়ে আসতে পারবে না। কিন্তু চায়নাতে আপনি রাত ১টা হোক, ২টা হোক, লেট হলেও কোনো প্রবলেম নেই। ওখানে সেফ, 100% সেফ। ইভেন চুরি ছিনতাইয়ের ব্যাপারটা এখানেও বাংলাদেশে খুব ভয়। যেমন আমি বাংলাদেশে আসলে এটাই ভয় পাই যে মোবাইল চুরি হয়ে যাবে কিনা, এটার খুব ভয় পাই। বাট চায়নাতে আমার একটা ফ্রেন্ড, আমি বাস্তব এক্সপেরিয়েন্স শেয়ার করতে মহৎপুর যায়েন না। মেট্রোতেও বাংলা যদি চুরি হওয়ার রেকর্ড আছে আর। হ্যাঁ। আপনি বিলিভ করতে পারবেন না। আমার ফ্রেন্ডের ল্যাপটপটা নিচে রেখে আসছিলাম বাহিরে, ডরমিটরির বাইরে। আমার খুঁজে পাচ্ছিলাম না। দুপুরে সকাল ১০ টায় উঠেছিলাম। কিন্তু রাত হয়ে গেছে। ল্যাপটপ হঠাৎ মনে পড়ল ল্যাপটপটা কোথায়? ল্যাপটপ খুঁজে পাচ্ছি না। তখন বাইরে গেলাম, ল্যাপটপ ওইখানেই আছে। এখন এটার মেইন রিজনটা কি? ওইখানকার যে আ আইন, নিয়ম, এগুলো খুব কঠোর। আর এজন্য মনে করি চায়না অনেক সেফ। ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে এরকম সেফ না। হ্যাঁ। এবং চায়নাতে আপনার আ প্রতিটা পাবলিক প্লেস গুলা কিন্তু আপনার সিসি ক্যামেরা আওতাধীন এবং সেটা নট জাস্ট নরমাল সিসি ক্যামেরা। এটা এআই বেসড সিসি ক্যামেরা। অর্থাৎ আপনার আ আমাদের তো আমরা যে সিসি ক্যামেরাগুলো দেখি শুধুমাত্র ফেসটা দেখা যায়। বাট ওখানে আপনার ফেস ডিটেক্ট করে আপনার ১৪ গোষ্ঠী উদ্ধার করে দেবে। সো এইটা ইউএসএ এই চায়না এবং বিশেষ করে চায়নাতে ব্যাপক আকারে ব্যবহার হচ্ছে এটা। অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ কোরিয়া এবং আরো কিছু কান্ট্রিতে এই ধরনের টেকনোলজি গুলা ইউজ হচ্ছে। আচ্ছা, টেকনোলজি বলতে গেলে চায়নাতে কিন্তু লাইফস্টাইল খুব সহজ, অনেক সহজ। যেমন আজকেই আমি আর নিবিড় ভাইয়া যখন একটা দোকানে গিয়েছিলাম, ২ জন ২ টা ড্রিংকস নেওয়ার সময়, তখন নিবিড় ভাইয়া কিন্তু পেমেন্ট করতে কিন্তু একটু ঝামেলা বোধ করতেছিল। তার কাছে ছিল না ক্যাশ, তখন ছিল না। তার কাছে তখন ছিল অনলাইন পেমেন্ট, যেমন বিকাশ, বাংলাদেশে যেটা চলে। তখন সে পেমেন্ট করতে যায় একটু ঝামেলায় পড়েছিল যে নাম্বার তুলবো, আবার কোড যাবে, পিন কোড দিতে হবে। কত ধরনের ঝামেলা। এটা কোন ঝামেলা একটা? পাবলিক প্লেসে পিন কোড একটা অ্যাকাউন্টের দেওয়া অনেক বড় একটা ঝামেলা। আর চায়নাতে এক সুন্দর সিস্টেম হলো WeChat, যেটা উইশিং পে, ইভেন আলিপে, যেটাকে চাইনিজ ভাষায় বলা হয় জিপুপা। এটা দিয়ে জাস্ট যেই পণ্যটা নিবে, ওর ফোনে কিউআর কোড বের করা থাকবে, জাস্ট স্ক্যান করবে, এসে পড়বে। অটোমেটিক্যালি পে হয়ে যায়। যার কারণে ভেজাল মুক্ত, ঝামেলা মুক্ত, খুব আরামে জীবনযাপন করা যায়। আর চায়নার আরেকটা মজার ব্যাপার হলো ক্যাশ, আ আ ওই দেশের টাকাকে বলা হয় আরএমবি। আ এটা কেউ সহজে ইউজ করে না, সাথে রাখে না। অনলাইন পেমেন্টই চলে, 99% অনলাইন পেমেন্টই করে। ওকে। এ আর লাইফস্টাইল খুব সহজ চায়নাতে। আরো যদি লাইফস্টাইল নিয়ে যদি আরো বলতেন। আচ্ছা, লাইফস্টাইল যদি আরো বলতে চাই, যেমন আ ওইখানে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় আদান-প্রদানের জন্য আমরা বিশেষত দিদি ট্যাক্সিকে বলা হয় দিদি।
এগুলো খুব এক্সপেন্সিভ, এগুলো খুব কম ইউজ করি যেহেতু আমরা স্টুডেন্ট। তখন আমরা মেট্রো রেল ইউজ করি। মেট্রো রেল এখানে অ্যাভেলেবেল, অনেক যেখানে যেতে ওইখানে মেট্রো রেল আছে। এটাও খুব সহজ। ধর বাস ট্রান্সপোর্ট যেটা আছে, পাবলিক ট্রান্সপোর্ট বাস, এটাও খুব যে প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবল করে দিয়েছে সরকার। এটার জন্য আমাদের খুব ভালো একটা অপরচুনিটি। আর নরমালি চলাফেরাতে যেমন আপনি কিছু প্রোডাক্ট নিবেন, এটা তো আপনার প্রোডাক্ট যদি ক্রয় করতে চান ঝামেলামুক্তভাবেই নিতে পারবেন। আরেকটা মজার ব্যাপার বলি, আপনার গাড়ি যখন নষ্ট হয়ে যায়, ধরেন আপনার একটা বাইক আছে, বাইক যদি নষ্ট হয়ে যায়, সেটাও আপনি নিশ্চিন্তে ওখানে রেখে আসতে পারবেন, আবার সাথে করে নিয়ে আসতে পারবেন। কিভাবে? ওইখানে আরেকটা অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমেই এক ধরনের গাড়ি রাখা যায়, যেটা এসে নিজেই হেল্প করে যাবে। আমরা এই টেকনোলজিটা বা এই আ ধরনের একটা আইডিয়া নিয়ে আমরা কাজ করতেছি বাংলাদেশেও। সো আশা করি আ গাড়ি রিলেটেড, কার রিলেটেড একটা স্টার্টআপ খুব শীঘ্রই নিয়ে আসবো। এই ধরনের কিছু আইডিয়া আছে। সো সেটা আলাদা বিষয়। সো হুম, আমার আ আমার কাছে একজন কোয়েশ্চেন করছিল যে, "ভাই আমি চায়নাতে পড়াশোনা করতে চাইতে চাই। বাট সেখানে আমি পড়াশোনার পরে সেখানে আমি জব করতে চাই। প্লাস সিটিজেনশিপ নিতে চাই।" সো আমি বললাম যে, "আমি খুব বেশি তো জানি না এ বিষয়ে।" সো অনেকের মাথায় কিন্তু কোয়েশ্চেন আছে যে, যারা অ্যাব্রোড এ পড়াশোনা করতে যাইতে চায়, আ ইউরোপ, আমেরিকাতে সবাই কিন্তু সেখানে জব করে সেটেল হওয়ার প্ল্যান নিয়ে যায়। যেটা আমি আগেও বললাম। তো চায়নাতে এই সুযোগ সুবিধাটা কেমন? যে সেখানে জবের সুযোগ সুবিধা কেমন? এবং জব পাওয়ার পরে ওখানে সেটেলড হওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা? ডিটেইলস এ যদি বলতেন এটা নিয়ে। যখন একটা এই যে একজন স্টুডেন্ট পড়ালেখা করতে যায় আফটার গ্র্যাজুয়েশন, সে ট্রাই করে যে আমি একটা জব নিবো, ভালো একটা জব লাগবে। সে জব পাবে, ভালো একটা অ্যামাউন্টের জব পাবে। মান্থলি স্যালারি আসবে ৫ থেকে ৭ লাখ টাকা, ৮ লাখ টাকা আসবেই মাস্ট। তার স্কিলের উপর আবার ডিপেন্ড করবে। শুধু কাউকে তো স্যালারি দিবে না। তার স্কিলও থাকা লাগবে। দেন সে সিটিজেনশিপ যে বললেন, এটা চায়নাতে ইম্পসিবল। খুব সহজে পাওয়া যায় না বললেই চলে এটা। এটা পাওয়াটা খুব ডিফিকাল্ট। এই আরকি, চায়নাতে পিআর, সিটিজেনশিপ এগুলো দিতেই চান না। খুব কঠিন নেওয়াটা। তার মানে জব-টব আ পাওয়াটা ইজি? সেখানে কি জব আমি সাপোজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সেখানে আমি জবে এপ্লাই করতে পারব। এপ্লাই করে আমি আ শুধুমাত্র জব ভিসাতে আমি ওয়ার্কিং ভিসাতে স্টে করতে পারব। এটা অপরচুনিটি আছে। হ্যাঁ, এটা চায়নাতে অপরচুনিটি আছে। ওকে। তো অনেকে কিন্তু এটাও কোয়েশ্চেন করে যে চায়নার থেকে আমি আ করলাম, আমি গ্র্যাজুয়েশন করলাম। সেটার ভ্যালুটা কেমন? আবার অনেকে মালয়েশিয়া থেকে গ্র্যাজুয়েশন করতেছে, সিঙ্গাপুর থেকে গ্র্যাজুয়েশন করতেছে, ইউরোপ, আমেরিকা থেকে গ্র্যাজুয়েশন করতেছে। তো এইটা কিন্তু সবার মাথায় কাজ করে। যে চায়নাতে আমি যাবো, আমি যেহেতু সেখানে আমি সিটিজেনশিপ পাবো না। সো সেখানে আমি জব করি না করি এটা আসলে ম্যাটার করে না। বাট সেই সার্টিফিকেট নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় ইভেন অনেকে বাংলাদেশেও ফিরে এসে জব করে। চায়নার সার্টিফিকেটের ভ্যালুটা আসলে কেমন? এইটা যদি মানে এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। অনেকের কিন্তু এই কোয়েশ্চেনটা মাথায় কাজ করে যে, চায়নাতে পড়াশোনা করব। আসলে সার্টিফিকেটের ভ্যালু কি? আমি অন্য কোনো দেশে গিয়ে কি এটা শো করতে পারবো? বা এটা যদি আপনি ক্লিয়ারলি বলেন এটা। ঠিক আছে, এটার ব্যাপারটা হলো যে চায়নায় পড়ালেখা করতে যাওয়াটা যে কম খরচে উচ্চমানের শিক্ষা গ্রহণ করতে যাওয়া বিদেশে, অ্যাব্রড যেটা বললাম। এখন ওইখানকার সার্টিফিকেট দেওয়া হয় ইউনিভার্সিটি থেকে। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে সার্টিফিকেট দেওয়া হয় এটা বিভিন্ন দেশেই আন্তর্জাতিক মানের একটা সার্টিফিকেট, অনেক মূল্যবান। সে যদি গ্র্যাজুয়েশন শেষ করে জার্মানিতে বা ফ্রান্সে, ডেনমার্কে যেতে চায় জবের জন্য, সেটাও পসিবল। ইভেন সে যদি চায় যে একটা মজার ব্যাপার আছে, মাস্টার্সে যদি যেতে চায়, আপনি বাংলাদেশ থেকে কিন্তু মাস্টার্সে এপ্লাই করলে, ধরেন জার্মানিতে এপ্লাই করলেন, ২৬ মাসের মতো টাইম লাগবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে। চায়নাতে কিন্তু ৩ থেকে ৪ সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন। ওকে। এটা কত বড় একটা অপরচুনিটি, আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন গ্র্যাজুয়েশন করার পরে। এখানে একটা ব্যাপার স্বাভাবিকভাবে আমাদের চিন্তা করতে হবে। একটা স্টুডেন্ট যখন বাংলাদেশে পড়বে, মানে বাংলাদেশে পড়াকালীন সময়ে বা বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করার পরে ইউরোপের বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, সে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আবেদন করতেছে না। কিন্তু একটা স্টুডেন্ট যে চায়নাতে ব্যাচেলর কমপ্লিট করছে, অলরেডি তার নামের পাশে ইন্টারন্যাশনাল একটা তকমা কিন্তু লেগে গেছে। লেগে গেছে, হ্যাঁ। সেই ক্ষেত্রে সে সে ইউরোপের একটা ইউনিভার্সিটিতে আবেদন করলে তার ভিসা হওয়ার সম্ভাবনাটা যতটুকু,
বাংলাদেশ থেকে আবেদন করলে ঠিক ততটাই কম। তো এইজন্য হচ্ছে এবং অ্যাভেইলেবল স্টুডেন্ট যারা চায়নাতে ব্যাচেলর শেষ করছে বা আপনার এমবিবিএস শেষ করছে, তারা কিন্তু ইজিলি চায়না থেকেই মুভ করে, মানে তাকে বাংলাদেশে আসতেও হচ্ছে না, চায়না থেকেই সে ইউরোপে চলে যেতে পারতেছে। এটা কিন্তু অ্যাভেইলেবল হচ্ছে। এই কথাগুলো কিন্তু মানে মোটেও মুখরোচক কথা না। এটা মানে বর্তমান প্রযুক্তি বিপ্লবের যুগ, যে কেউ চাইলেই কিন্তু দেখতে পারে, রিসার্চ করতে পারে। মানে মূল যেই বাস্তব যে সত্যটা, যে একটা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সে অন্য মানে বিদেশের পরিবেশে খাপ খাওয়াইতে পারে বা চায়নাতে পড়ছে, চায়নার যে ইউনিভার্সিটির যে র‍্যাংকিং সেটা বিবেচনা করবে সার্টিফিকেটের ক্ষেত্রে অবশ্যই। এটা স্বাভাবিকভাবে বলা যায় যে চায়নাতে যে পড়াশোনা করবে সে ইজিলি ইউরোপে মুভ করতে পারবে। বাংলাদেশ থেকেও ততটা সম্ভব নয়। আচ্ছা ভাই, আপনাকে আরেকটা মজার কথা বলি। শিওর, শিওর। আমি অনেক চেষ্টা করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য। বাট ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র‍্যাংকিং, কিউএস র‍্যাংকিং যেটা বলেন, অনেক আমি ছোট করতেছিলাম, বাট ইউনিভার্সিটি অনেক পিছায়া আছে। টপ 1000 এর ভিতরেও নাই। হ্যাঁ। কিন্তু আমি যে ইউনিভার্সিটিতে পড়তেছি এটা বর্তমানে হাংজু ইউনিভার্সিটি, ৭০০ এর ভিতরে। আমার কাছে খুবই ভালো লাগে যে আমি উইথআউট অ্যাডমিশন এক্সাম ছাড়াই স্কলারশিপ নিয়ে পড়ালেখা করছি। তাও কি ঢাকা ইউনিভার্সিটি থেকে বেস্ট একটা ইউনিভার্সিটি। যেটাকে বাংলাদেশের মধ্যে বলা হয় বেস্ট একটা ইউনিভার্সিটি কি ঢাকা ইউনিভার্সিটি। বাট আমি তার থেকেও একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তেছি। আর মেইন কথা হলো আমার যখন গ্র্যাজুয়েশন হবে তখন আমার সার্টিফিকেট লেখা থাকবে আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। যেটা আমি বলছিলাম আপনাকে, হ্যাঁ। যেটা আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়া থাকলেও আমি পেতাম না কখনোই। সো এটা আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। প্রতিটা স্টুডেন্টের টার্গেট থাকে যে চায়না যাবো, নিজের স্কিল ডেভেলপ করব। দেন যদি ভালো কিছু সেটেল হতে চায় ইউরোপে, ইউরোপে সেটেল হবে। আর কেউ চায় যদি চায়না থেকে ওয়ার্ক ভিসা করবে, ওয়ার্কিং সেটাও করতে পারবে। সবার একটা টার্গেট থাকে, দিন শেষে লক্ষ্য থাকবেই। আর অবভিয়াসলি আ ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি আছে যে কান্ট্রিগুলার বিশেষ করে টেক রিলেটেড বা আইটি রিলেটেড বলা হোক, এআই নিয়ে এখন খুব মাতামাতি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত সাবজেক্টই আছে, অবভিয়াসলি ওয়ার্ল্ডের যেকোনো কান্ট্রির তুলনায় চায়না অনেক এগিয়ে। কেউ যদি সিভিলে পড়ে, সিভিলের দিক থেকে আ অবভিয়াসলি চায়নার ধারে কাছে কোনো দেশ নাই পৃথিবীতে। বর্তমানে আ টেকনোলজির দিক থেকে এআই রিলেটেড যে সাবজেক্টগুলোতে মানুষজন পড়তে যাচ্ছে, সিএসই তে পড়তে যাচ্ছে, স টপ ১ টা ২ টা কান্ট্রির ভিতর চায়না একটা। বা অনেক দিক থেকে চায়নার ধারে কাছে কোনো কান্ট্রি নেই। ঠিক আছে? সো আমি পার্সোনালি মনে করি যে পড়াশোনার মানের দিক থেকে চায়নার তুলনা আসলে খুব কমই আছে। আর আ কোনো কোয়েশ্চেন করার এখানে আসলে আমি কোনো স্কোপই দেখি না। হয়তোবা ব্র্যান্ডিংটা চায়না সেভাবে করতে পারে নাই, যেটা ইউরোপ করছে, যেটা আমেরিকা করছে। আ আমেরিকা তো ব্র্যান্ডিং এ বাপ। যে তাদের নিজের দেশকে বা নিজের দেশের কোনো প্রোডাক্ট বা কোনো প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমেরিকার ধারে কাছে কেউ নেই। বাট ব্র্যান্ডিং কিন্তু সবকিছু না। ভাই এখানে আমার একটা কথা আছে। এটা আমি যেহেতু চায়না থাকি এটা আমি জানি। আমেরিকা, কানাডা, ইউরোপ কান্ট্রি যতগুলো কান্ট্রি আছে পড়ালেখার ক্ষেত্রে যে ব্র্যান্ডিং সোশ্যাল মিডিয়া বিশেষ করে সবাই ব্যবহার করে দেখতে পায়। চায়না কিন্তু কেউ সোশ্যাল মিডিয়া কেউ ব্যবহার করতে পারবে না। শুধু যারা চায়নাতে থাকে তারাই পারবে। যেমন WeChat, এটা দিয়েই বাংলাদেশে যেমন আমরা Facebook মেসেঞ্জার, WhatsApp ইউজ করি। চায়নায় কিন্তু Facebook মেসেঞ্জার, WhatsApp চলে না। বাট অনেকেই ইউজ করে, আমরাও ইউজ করি। VPN ইউজ করে। কিন্তু চায়নাদের জন্য নিজস্ব সবকিছু আছে আলাদা, আলাদা। যার কারণে তাদের যে ব্র্যান্ডিং যে বললেন, এটা কেউ জানতে পারে না। এরা যারা স্টুডেন্ট যায়, তারা যদি চায় তারাই জানাতে পারে যে আমি কোথায় আছি, ভালো জায়গায় আছি, এভাবেই জানাতে পারে। কিন্তু চাইনিজ সরকার জাস্ট দেশের মাধ্যমে জানাইলেও ব্র্যান্ডিং যে ওইভাবে সোশ্যাল মিডিয়াতে ওইভাবে পাবলিশ করতে পারে না, চাইলেও করতে পারে না। তাদের রুলস আছে, তাদের গঠনের ভিতরে একটা এরিয়ার মধ্যে থাকা। এক কথায় তারা তাদের নিজস্বতা ধরে রাখে। নিবিড় ভাই, আ একটা স্টুডেন্ট যখন চায়নাতে যাবে, আ প্রস্তুতি নিবে যে আমি চায়নাতে পড়াশোনা করতে যাবো। সেক্ষেত্রে সে অনেক, অনেক প্রবলেম ফেস করে কিন্তু। একা তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হয় না। এক্ষেত্রে মানে সে নিজে এপ্লাই না করে যদি কোনো এজেন্সির মাধ্যমে করে বা আপনাদের প্রতিষ্ঠান আছে বা যেকোনো প্রতিষ্ঠানই হতে পারে।
সেই এজেন্সির মাধ্যমে করলে সেখান থেকে সে কি এক্সট্রা ফ্যাসিলিটিস পেতে পারে বা আপনারা তাকে কি সুবিধা দেন যে জিনিসটা আ তার জন্য খুবই ইম্পোর্টেন্ট এবং অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট কি প্রবলেম ফেস করে এইটা নিয়ে যদি আপনি ডিটেইলসে বলেন। একটা স্টুডেন্ট যখন ফাইল আমাদের কাছে ওপেন করে, আমি শুরুতেই বলছি যে এটা তার জীবনের সে লক্ষ্য পূরণের জন্য কিন্তু হচ্ছে চায়নার জন্য ফাইলটা জমা করে যে আমি চায়নাতে পড়তে যাব। পড়তে গিয়ে দিন শেষে তার ভালো কেরিয়ার হবে। এটাই কিন্তু তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য থাকে। একমাত্র উদ্দেশ্য। কিন্তু একটা স্টুডেন্ট যখন একটা ভিন্ন দেশে যাবে, এটা তো তার নিজের দেশ না। তার পরিবেশ ভিন্ন, তার ওইখানে ভাষাগত জটিলতা আছে, পরিবেশগত, আবহাওয়াগত সব দিকে কিন্তু একটা লিমিটেশনস থাকে বা সে ওইখানে গিয়ে যে খাপ খাইয়ে নিবে। যে পুরো প্রস্তুতির ব্যাপারটা, এটা বাংলাদেশে যারা চায়নার হায়ার স্টাডি নিয়ে কাজ করে বা অনেক স্টুডেন্ট যারা নিজে পড়তে যায়, তারাও রিসার্চ করে। কিন্তু আমাদের ক্ষেত্রে বা বেশিরভাগ এজেন্সির ক্ষেত্রে যেটা হয় আ সম্পূর্ণ প্রসেসটা। মানে আমি পার্সোনালি যেই কাজগুলো করি স্টুডেন্টদেরকে শুরু থেকে যেদিন থেকে ফাইল ওপেন করার পর থেকে মাঝে তাদেরকে নিয়ে হচ্ছে অনলাইন কর্মশালার আয়োজন করি। ওইখানে গিয়ে তার পড়াশোনা কেমন হবে, পরিবেশ কেমন হবে, এই ব্যাপার নিয়ে আগে থেকে তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। মানে বেশিরভাগ এজেন্সিগুলো থেকে ধারণা এবং সে যখন এয়ারপোর্টে পৌঁছে দেয়, তাকে রিসিভ করে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া, যে পিকআপ সার্ভিসটা এবং ভার্সিটিতে ভর্তি করিয়ে দেওয়ার ব্যাপার, তারপরে তার যাবতীয় যেই ব্যাপারটা, মানে আপনার অ্যাডমিশন, তারপরে সিম, তার কোন অ্যাপ ব্যবহার করে চাইনিজদের সাথে চলতে হবে। যে পুরো ব্যাপারটা A to Z যেই সার্ভিসটা, এটা বেশিরভাগ এজেন্সি দিয়ে থাকে, অনেক এজেন্সি দিয়ে থাকে না। সেসব ক্ষেত্রে দেওয়া হয় না, সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু জটিলতায় পড়ে। যেহেতু একটা নতুন দেশ। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি A to Z সার্ভিস যেন বিন্দু পরিমাণ কোনো ত্রুটি না থাকে। কারণ সে তো চায়নাতে নতুন গিয়েছে। তো সেই অবস্থায় সে কি জানে চায়না সম্পর্কে? তাকে পুরো ব্যাপারটা আগে থেকে তো অনলাইন কাউন্সেলিং করা হয় এবং বাস্তব ভিত্তিক যে শিক্ষাটা ওইখানে গিয়ে এই যে Google আছে, WhatsApp আছে এগুলো কিন্তু ইউজ করা যায় না। ওটা VPN দিয়ে ইউজ করতে হবে। আমরা এটাও বলে দেই। কি প্রস্তুতি নিয়ে তাকে চায়নাতে যেতে হবে, পরিবেশগত যেই ব্যাপারগুলো এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের চায়নাতে যে রিপ্রেজেন্টেটিভ গুলো আছে তারা আগে থেকেই কথা বলে এবং তারা পুরো ব্যাপারটা হচ্ছে হেল্প করে। এইভাবেই মূলত হচ্ছে করা হচ্ছে। কারণ ওইখানে যাবে, সে কাউকে চিনে না। ভাষার সমস্যা, সব সমস্যা। তো এই পুরো ব্যাপারটা আমরা A to Z অ্যা তাকে সাপোর্ট দিয়ে থাকি বা বেশিরভাগ এজেন্সি এটা দিয়ে থাকে। অর্থাৎ আপনার আ চায়নাতে আপনাদের নিজেদের কিছু লোক থাকে বা যারা আপনার স্টুডেন্ট ওখানে পড়তেছে, সেই কমিউনিটিতেও তাকে এড করে দেন। কমিউনিটিতে এড করে দেই। বিভিন্ন ইউনিভার্সিটির এজেন্টশিপ আমাদের নেয়া আছে। হ্যাঁ। সেখানে আবেদন করলে 100% ভিসা হবে। এভাবে আমরা কাজটা মূলত এগিয়ে নিচ্ছি। এবং সবথেকে যে বড় লক্ষ্যটা প্রত্যন্ত অঞ্চলে ঢাকা শহরের যে স্টুডেন্টরা যারা ঢাকাতে পড়াশোনা করতেছে তারা কিন্তু মোটামুটি গ্রামের স্টুডেন্টদের তুলনায় অনেক কিছু বোঝে, জানে, বোঝে, অ্যাক্টিভ কিন্তু গ্রামের স্টুডেন্টরা যারা আমাদের কাছে ফাইল ওপেন করে বা যে সকল এজেন্সিতে ফাইল ওপেন করে তাদেরকে কিন্তু এটা একটা ট্রেন আপ এর মধ্য দিয়ে নিয়ে যেতে হয় এবং চায়নাতে যারা পড়তে যায় বেশিরভাগ হচ্ছে গ্রামের স্টুডেন্টরাই বর্তমানে প্রবণতা দেখা যাচ্ছে যারা চায়নাতে পড়তে যাচ্ছে। কারণ তাদের স্বপ্ন আছে ভালো কিছু করার। সেই লক্ষ্যটা পূরণের জন্য যা করা লাগে সেটা আমরা করতেছি। এটাই কারণ কি গ্রামের স্টুডেন্টরা দেখা যায় যে পাবলিক ভার্সিটিতে চান্স পাচ্ছে না। হয়তোবা কোনো কারণে প্রস্তুতি ভালো হয় নাই, চান্স পায় নাই। তার আ এত টাকা নেই যে প্রাইভেট ভার্সিটিতে পড়বে। জি, হ্যাঁ। আবার যেই টাকা খরচ করে বাংলাদেশের জাতীয় ভার্সিটিতে পড়বে, সেম টাকা খরচ করে কিন্তু সে আ চায়নার ভার্সিটি গুলাতে পড়তে পারতেছে। সো যেটা আপনি বলতেছিলেন যে, ওই টাকাতে আমি চায়নার ভার্সিটি গুলাতে পড়তে পারতেছি। তাহলে আমি কেন বাংলাদেশের আ জাতীয় ভার্সিটিতে পড়বো? রাইট? সো আমার কাছে আমি পার্সোনালি মনে করি যে, অ্যাকচুয়ালি উচ্চশিক্ষার জন্য চায়না রাইট নাও ওয়ান অফ দ্যা বেস্ট কান্ট্রি। বাট সেই চিন্তাধারা থেকেই মানুষের চায়নাতে যাওয়া উচিত। কেউ যদি মনে করে যে চায়নাতে গিয়ে আমি আ জব করব বা কাজ করব। জি, এটাই আমরা ক্লিয়ার করার এটা আমরা ক্লিয়ার করলাম যে ওই ধ্যান ধারণা থেকে আসলে চায়নাতে যাওয়া উচিত না। পড়াশোনার উদ্দেশ্যে যাওয়া উচিত। আর কারোর উদ্দেশ্য থাকে যে আ পড়াশোনার পাশাপাশি বিজনেস করব, ক্যাপাবল। সেইটা আলাদা ব্যাপার।
আই থিংক আমি মনে করি বিশ্বের ২ টা দেশ আছে, চায়না এবং ইউএসএ। বিজনেসের জন্য দ্য বেস্ট কান্ট্রি এই ২ টা। চায়নাতে আপনার আ ফিজিক্যাল প্রোডাক্টের জন্য বেস্ট এবং ইউএসএ হচ্ছে আপনার যেকোনো বিজনেস, বিশেষ করে টেক বেসড বিজনেসের জন্য বেস্ট। সো আমি বলব যাদের আ বিজনেসের চিন্তাভাবনা আছে, অবভিয়াসলি এই ২ টা কান্ট্রির সাথে ভালো সম্পর্ক করা, এই ২ টা কান্ট্রিতে যাওয়া, এটা মোস্ট ইম্পোর্টেন্ট। অবশ্যই। সো আমরা অনেক কথাই বললাম, কিভাবে চায়নাতে আ আমরা যাইতে পারি পড়াশোনার জন্য, পড়াশোনার উদ্দেশ্যে। এবং যেহেতু মেহেদী ভাই আপনি অলরেডি পড়াশোনা করতেছেন এবং আপনি আগামীকাল চায়নাতে চলেও যাবেন। সো আমরা আমিও চায়নাতে রিসেন্টলি যাব বিজনেস ভিসায়। ওকে, হ্যাঁ, কারণ বাংলাদেশের সাথে অন্যরকম একটা সম্পর্ক আছে। যে সকল স্টুডেন্ট অলরেডি চায়নাতে অবস্থান করতেছে আমাদের তাদের সাথে দেখা করব। আরো বেশ কিছু ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করব। যেন হিউজ পরিমাণ স্টুডেন্ট আমরা বাংলাদেশ থেকে চায়নাতে পাঠাতে পারি। আপনি এত তো স্টুডেন্ট চায়নাতে পাঠাইছেন। এখন যদি এমন হয় যে চায়না আপনার ভিসায় রিজেক্ট করে দিছে, তাহলে কেমন হবে? না, না, চায়না চাচ্ছে যে হচ্ছে ভিসা কেন রিজেক্ট করবে? যেহেতু তাদেরই প্লাস পয়েন্ট। আমরা যদি স্টুডেন্ট নিতে পারি আমরা সবাই যেতে পারি চায়নাতে, ইউনিভার্সিটির জন্যই ভালো। তারা চাচ্ছে চায়নাটা ডেভেলপ হোক। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তাদের কাছে পড়ুক। তারা বিশ্বকে দেখাইতে চায়। তারা স্বগর্ব মানে তারা যে নিজস্বতা এটা পরিচয় দিতে চায়। আগামীর বিশ্ব আগামীতে তারা চায় যে হচ্ছে চায়না হবে হচ্ছে পৃথিবীর টপ 1 কান্ট্রি মানে তারা সব দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়। আর এই লড়াই যে লড়াই, এই লড়াইয়ের জন্য হচ্ছে তারা প্রচুর বিদেশি স্টুডেন্ট তাদের দেশে নিতে চায়। হ্যাঁ, সেটাই। বর্তমানে কিন্তু পুরা পৃথিবী যদি শাসন করতে চায়, আমি মনে করি চায়না চাইলে পারবে। আমাদের বাংলাদেশীদের জন্য সেটা যদি বেনিফিটেড হয়, তাহলে হোয়াই নট? কারণ আমরা তো চাইলেই আ ইউরোপ, আমেরিকাতে যাইতে পারি না। হুম। বিশেষ করে আমেরিকাতে অনেক রেস্ট্রিকশন আছে। অনেক একটা ভিসা পাইতে গেলে প্রচুর আ ঝামেলা। সো ওই জায়গা থেকে চায়না এত সুযোগ সুবিধা আমাদের দিচ্ছে। অবভিয়াসলি আমার মনে হয় যে এই সুযোগটা নেওয়া উচিত এবং গ্লোবালি টপ পাওয়ারফুল কান্ট্রি আই থিংক এই মুহূর্তে চায়না টপ পজিশনে আছে। সামনে হয়তো আরো ভালো পজিশনে যাবে। আমাদের সেই সুযোগটা নেওয়া উচিত। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমার শোতে আসার জন্য। আমরা খুবই ক্যাজুয়ালি কথা বললাম সব বিষয়ে। আশা করি দর্শকদের আ আমাদের ক্যাজুয়ালি এই আলাপচারিতা আলাপচারিতায় অনেক ইনফরমেশনই পাবে। আর আ হোপফুলি আমার টার্গেট আছে যে এই শোটার পরে যারা অ্যাব্রোড এ পড়াশোনা করতে যাবে, তাদের জন্য আরো কিছু কনটেন্ট মেক করার এবং বিশেষ করে চায়নাতে যারা পড়াশোনার উদ্দেশ্যে যাবে এবং বিজনেস করবে, তাদের জন্য স্পেশালি একটা কনটেন্ট মেক করা যাইতে পারে। অ্যা সেক্ষেত্রে হতে পারে আমরা মেহেদী ভাইকে আবারও আমাদের শোতে নিয়ে আসলাম। অবশ্যই, অবশ্যই। মেহেদী ভাই চায়না থেকেও আমাদের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।